বাংলা থেকে ইংরেজি বা কোনো একটা ভাষাকে আমরা কি করতে পারি, যদি শিখতে চাই, অনুবাদ করতে চাই, তাহলে আমাদেরকে 4টা স্টেপে অনুবাদটা করতে হবে। তো যে কোনো ভাষা হোক না কেন, এই জন্য আমি শিখিয়েছি যে কিভাবে অনুবাদটা কাজ করে এবং কেন আমরা কিভাবে অনুবাদটা আহ শিখবো। ঠিক আছে, এবং সেই বিষয়গুলো নিয়েই মূলত আমাদের আলোচনার বিষয় ছিল। সেখানে আমি 4টি ধাপের কথা বলেছি। যদিও আমাদের অনেক পরিচিত বাক্য আছে যেগুলো আমরা খুব সহজেই অনুবাদ করে ফেলতে পারি, কারণ এগুলো আমরা অনেক দিন ধরে পড়েছি। যেমন আমি ভাত খাই, কারণ বাঙালিরা রুটি খাবার পরেও তার ভাত খাওয়া লাগে। সো রুটি খাবার পরেও যেহেতু আমাদের ভাত খাওয়া লাগে, তাই হচ্ছে যে আহ আমরা প্রচুর ভাত খাই এবং ইংরেজি শেখার জন্য আমাদের এই বাক্য প্রচুর ব্যবহার করতে হয়। আর আমরা সারা জীবনে স্কুলে যেতেই আছি, এই জন্য আমরা স্কুল নিয়েই অনেক বেশি বাক্য ব্যবহার করি। তো আমি 4টা ধাপের কথা বলেছিলাম, যে 4টা ধাপ দিয়ে আমরা আমাদের টেন্স এবং ভয়েস ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করতে পারি। আপনাকে মনে রাখতে হবে যে একটা ইংরেজি বাক্য তৈরি করার প্রথম যে গঠন, সেটা কিন্তু ইংরেজি বা জার্মান, ফ্রেঞ্চ যেটাই বলেন না কেন, প্রথমেই আমরা টেন্সটা ব্যবহার করি। এবং আমি হচ্ছে এমনভাবে পড়াবো, সেটা টপিক ওয়াইজই পড়াবো, কিন্তু যে টপিকটা যেটার সাথে রেলেভেন্ট সেটার সাথে পড়াবো। যেমন আমি এখন টেন্সের সাথে ভয়েসও পড়াচ্ছি, রাইট? কারণ হচ্ছে এটার সাথে রেলেভেন্ট। সো যখন যেটা রেলেভেন্ট হবে আমরা সেটার সাথে পড়বো। এমন না যে নাউন থেকে শুরু করে প্রোনাউন এভাবেই চলবে। যদি দেখা যায় যে ঠিক আছে আপনাকে নাউনের ক্লাসে অ্যাডজেক্টিভ পড়ানো লাগবে, তাহলে আমরা অ্যাডজেক্টিভে মুভ করব। ঠিক আছে, ফ্লাকচুয়েট করবো, আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াবো। তাহলে আমরা লিটারালি ব্যাপারটা শিখতে পারবো। ওকে, আমরা বইয়ের স্টাইলে যাব না। হ্যাঁ, শীটে অনেক জায়গায় থাকবে, শীট তো শীটের মতোই থাকবে, কিন্তু শীটের সাথে তো পড়ানোর ডিফারেন্স অবশ্যই হবে। সো এই জন্য যারা অন্যের হ্যান্ড নোট চাচ্ছেন, যে আগের হ্যান্ড নোটগুলো আমরা অবশ্যই সেটা প্রোভাইড করব, কিন্তু যারা ভালো স্টুডেন্ট তারা নিজেরাই নোট বানায়। অন্যদের নোট দিয়ে যদি আপনার ডেভেলপমেন্ট হতো তাহলে তো হইতোই। ঠিক আছে, আপনি নিজে যদি না লেখার মতো যোগ্যতা আপনার না থাকে, একটা ক লিখতে কলম ভাঙে, তাহলে আপনার পড়ালেখা করার দরকার নেই। ফোনটা রেখে দিয়ে একটু চ্যাট করে আসুন। ঠিক আছে, প্রেমিকাকে উত্তর দিন, তাতে একটা বিয়ে করতে পারবেন। নাহলে ওটাও জীবন থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তাহলে আমরা বলেছি বাক্যের ক্রিয়া বা ভার্ব খুঁজে বের করতে হবে, ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয় করতে হবে, ভয়েস নির্ণয় করতে হবে, এবং ওই ভাষার স্ট্রাকচার অনুযায়ী ধাপে ধাপে বাক্য লিখতে হবে। পড়ানোর ক্ষেত্রে না, শেখার ক্ষেত্রে যেটা যেটার সাথে কনজিস্টেন্ট, মানে একই রকম, ঠিক আছে, সেটা আমরা একসাথে শিখবো। এভাবেই আসলে শিখতে হয়। এই জন্য টিচার এবং বইয়ের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, টিচার যখন কথা বলে তখন বইয়ের নানা চ্যাপ্টার একসাথে আলোচনা করতে পারে, কারণ সে জানে কোথায় কি লেখা আছে এবং কোথায় কোনটা দরকার, রাইট? সো দেন আমরা সেটাই তো টপিক ওয়াইজ দেয়া আছে। এই জন্য আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে ফ্লাকচুয়েট করবো, এই জন্য মনোযোগ ভালো করে দিতে হবে। ওকে, আমরা গত ক্লাসে একই সাথে রাইট ফ্রম, ভার্ব, টেন্স এন্ড ভয়েস সবই শিখে ফেলেছি। এটা আমরা পরে বুঝতে পারবো যে একই জিনিস আমাদের সব জায়গায় ঘুরে ফিরে আসতেছে। ওকে, তাহলে আমি 4টা ধাপ বলেছি। বাক্যের ক্রিয়া বা ভার্ব খুঁজে বের করতে হবে, ক্রিয়ার রূপ দেখে টেন্স নির্ণয় করতে হবে, ভয়েস নির্ণয় করতে হবে, এবং ভার্বের স্ট্রাকচার অনুযায়ী, ওই ভাষার স্ট্রাকচার অনুসারে ধাপে ধাপে বাক্য লিখতে হবে। এরকম একটা উদাহরণ আমি এখানে দিয়েছিলাম। টেন্স কি জিনিস সেটা আমরা বলেছি, যে টেন্স আসলে আহ, সময়ের পরিবর্তন টেন্স না, সময়ের পরিবর্তনের সাথে ভার্বের একটা রূপের পরিবর্তন ঘটে, এই রূপের পরিবর্তনটুকুকে টেন্স বলে। এবং ভয়েস হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন। যদি রিলেশনশিপ অ্যাক্টিভ হয়, আই মিন সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে আমরা বাক্যটিকে ভয়েসের নিয়ম অনুসারে অ্যাক্টিভ স্ট্রাকচারে লিখি। এবং যদি প্যাসিভ হয়, তাহলে আমরা ভয়েসের নিয়ম অনুসারে টেন্সের প্যাসিভ স্ট্রাকচারে লিখি। অর্থাৎ প্রত্যেকটা টেন্স ভয়েসের সাথে রিলেটেড। ঠিক আছে, প্রত্যেকটা টেন্স কিসের সাথে রিলেটেড? ভয়েসের সাথে রিলেটেড। যে টেন্স হবে ওই টেন্সের 2টা করে স্ট্রাকচার থাকবে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের। সো আপনি যদি ভয়েস নির্ণয় না করতে পারেন একটা বাক্যের, তাহলে আপনি ইংরেজিতে ওটাকে ব্যবহার করতে পারবেন না। কথা ক্লিয়ার? এই পর্যন্ত ছিল আমাদের গতদিনে আলোচনার বিষয়। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল পর্যন্ত এসেছিলাম। উদাহরণ হিসেবে আমরা দিয়েছিলাম যে এখানে বই বিক্রি করা হয়, এরকম কিছু উদাহরণ আমরা একটু দেখবো, যে বই বিক্রির বাইরেও আমাদের অনেক কিছু আছে। ধরেন আমরা এখানে একটা বাক্য পেয়েছি। এখানে যে বাক্যগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। ধরেন আপনাকে রাইট ফর্ম অফ ভার্বস লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু 2টা, 3টা, 4টা, 5টা এরকম সিস্টেম দেওয়া আছে। প্রথমে আমরা ট্রান্সলেশন শিখছি, একই সাথে আমরা রাইট ফর্ম ভার্ব শিখছি। ধরেন আমাদের কোনো বাক্যে যদি টাইম ইন্ডিকেটর হিসেবে, মানে সময় নির্দেশক হিসেবে, টুডে, নাও এ ডেজ, ওফেন, অলওয়েজ, ইউজুয়ালি, জেনারেলি, এভরিডে, সামটাইমস, ওয়ান্স এ ইয়ার, ঠিক আছে, ওয়ান্স এ ইয়ার মনে হয় এখানে দেই নাই, সো ওয়ান্স এ ইয়ার ইত্যাদি থাকে, তাহলে ওই বাক্যটাকে অবশ্যই প্রেজেন্ট সিম্পলে লিখতে হবে। তার মানে কিন্তু আমরা একই সাথে অনেকগুলো বিষয় একেবারে শিখছি।
দ্যাটস এটার নাম হচ্ছে ফাউন্ডেশন। ঠিক আছে, ওয়ান্স আ ইয়ার। তো যার কারণে আপনাকে মনোযোগ দিতে হবে। দ্যাটস ইট। আমরা এখানে উদাহরণ হিসেবে বলেছিলাম যে ধরেন আমরা একটা বাক্য দেখি, কফি দানার। আচ্ছা, আমি এভাবেই পড়াই আর কি। যেহেতু দুই দুই ঘন্টা আসলে দাঁড়ায় পড়ানো সম্ভব না, সো দ্যাটস এভাবেই পড়ানো হয়। আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। আর কারো অসুবিধা হচ্ছে এটা নিয়ে? ওকে। সো দীর্ঘ সময় পড়ালে আসলে এইভাবেই পড়াতে হবে, উপায় নাই। কফি দানা ইউরোপে রপ্তানি করা হয়। আমরা একটু দেখি আমাদের এখানে যে বাক্যটা রয়েছে। এত সময় দ্রুত পড়িয়েছে কারণ হচ্ছে এটা আমরা রিভিউ করেছি, রাইট? আগের ক্লাসের কথা বলেছি, আপনারা তো ক্লাসে মনোযোগও দেন না। গত ক্লাস দেখেন আমি কত স্লোলি কথা বলেছি। সো আমি রিভিউ বললাম গত দিনে যেটা পড়েছি। ডিস্ট্রাকশন ক্রিয়েট করলে আমরা পিছিয়ে যাব। সো কফি দানা ইউরোপে রপ্তানি করা হয়। আমরা একটা বাক্য দেখিয়েছিলাম যে আমরা বাংলাতে এরকম বাক্য প্রায় ব্যবহার করি, তাই না? আচ্ছা, যাদের কষ্ট হচ্ছে তারা আগামী ব্যাচের জন্য অপেক্ষা করতে পারেন। আগামীতে আমরা রেকর্ডেড কোর্স দিব, সেখানে সবই আমরা বোর্ডে দিয়েছি, কারণ ওটা আমরা 10 মিনিটস করে করে দিয়েছি, প্রত্যেকটা আলাদা করে। অবশ্য কোর্স ফি 5,000 টাকা। সো ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট। কফি দানা ইউরোপে রপ্তানি করা হয়। সো আমরা এখানে দেখছি যে ক্রিয়ার শেষে কি রয়েছে। আমাদের প্রথমে ক্রিয়া খুঁজে বের করতে হবে, রাইট? সো আমি একটা ধাপ এখানে বলে দিয়েছি। ধাপগুলি লক্ষ্য করুন, আমরা 4টি ধাপের কথা বলেছি যে কোনো বাক্যকে আমরা ট্রান্সলেট করতে গেলে। প্রথমে আমরা ক্রিয়া খুঁজে বের করেছি। ক্রিয়াটা কি? রপ্তানি করা হয়। তারপরে আমরা কি করেছি? 2 নম্বর ধাপে আমরা কি করেছি? ক্রিয়ার রূপ দেখে। 2-এ আমরা কি করেছি? ক্রিয়ার রূপ। ক্রিয়ার শেষে কি আছে? অন্তস্থ য়। তার মানে দ্বারা এটি কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? আমি বলেছিলাম যে ক্রিয়ার শেষে কিছু বিভক্তি বা প্রত্যয় থাকে, যে বিভক্তিগুলো দেখে আমরা বাংলাতে টেন্স আইডেন্টিফাই করতে পারি। আবারও বলছি, যেহেতু দুইটা ভাষার জন্য তৈরি হয় নাই, সো এখানে 100% ম্যাচ করবে না। কিছু কিছু জায়গায় দেখা যাবে যে এটা অন্য টেন্সে লিখতে হবে। তো আমরা কি করে বুঝবো? সেটার জন্য আমাদের লেভেল 2 আছে। প্রথমে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাথমিক তথ্য। কি লেখা আছে দেখেন, এটা হচ্ছে প্রাথমিক পার্ট, মানে দিস ইজ দ্য বেসিক থিং, যেটা আমরা প্রথমে শিখব। দেন আমাদের পরে যেটা আসবে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, যেটা আমাদের আলাদা করে পড়তে হবে। ওকে, যেটা আমাদের বুঝাবে যে এই জায়গাতে কি কি গ্যাপ আছে। ঠিক আছে? সো ক্রিয়ার রূপ দেখে আমরা, অন্তস্থ ইয় দেখে আমরা টেন্স নির্ণয় করে ফেলেছি, প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপর আমাদের কি করতে হবে? থার্ড স্টেপে আমরা কি করি? থার্ড স্টেপে আমরা কি করি? ভয়েস নির্ণয় করি। দেখেন, আমরা এখানে ভয়েস নির্ণয় করছি। আমরা সাবজেক্ট হিসেবে কাকে পেয়েছি? কফি দানাকে পেয়েছি, রাইট? আমরা কফি দানার সাথে রপ্তানি করা হয় এটা সম্পর্ক দেখব। রপ্তানি কাজটা কফি দানা করছে কি না, ইয়েস অর নো। মানে সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, রাইট? করছে না, তার মানে এটা প্যাসিভ ভয়েসে হবে। দেন আমাদের প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বাক্য লিখতে হবে। প্যাসিভের স্ট্রাকচারটা কি? আবার স্ট্রাকচারটা আমাদের কোথায় দেয়া আছে? এই যে স্ট্রাকচার দেয়া আছে, প্রথমে সাবজেক্ট বসবে, দেন অ্যামিজার বসবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এখন এখানে অনেকেই আছে যাদের ভার্বের পাস্ট পার্টিসিপল মুখস্থ নাই। এমন কেউ আছেন যারা কনজুগেশন অফ ভার্ব এখনো জানেন না? যদি জানেন, না জানেন আমাকে জানাবেন, তাহলে আমি বই সাজেস্ট করব, বা কোনো একটা পিডিএফ আপনাদের দিব যেটা আপনাদের পড়তে হবে। 300 বা 400 ভার্বস আছে যেগুলো কমনলি ইংরেজিতে ব্যবহার করা হয়। এটাও জানেন না? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা দিব, পিডিএফ দিব। ঠিক আছে, দেন বললে হবে না, পিডিএফ আমরা দিব, নতুন করে তৈরি করে দিব। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা পেয়ে যাবেন, আগামী ক্লাসের আগে পেয়ে যাবেন। ঠিক আছে? সো এই যে সেল, সোল্ড, সোল্ড, হ্যাঁ, এগুলো আমরা পেয়ে যাব, এবং আমি লিখে দিব যে কোনটা কি করতে হবে। আপাতত আমরা এখানে ফোকাস করি, ওকে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভার্বের অনেকগুলো ফর্ম রয়েছে। সেই ফর্মগুলোর মধ্যে এক একটা এক এক টেন্সে ব্যবহার করা হয়। একটু পরে আমরা দেখবো সেই ফর্মগুলো কি করে তৈরি করা হয়, হোয়াট এভার। সো আমরা এখানে যে ফর্মটা ব্যবহার করব, ফর্ম মানে কি ভাই? রূপ। আমরা বলেছি যে টেন্স ভেদে ভার্বের কিসের পরিবর্তন হয়? চেহারার পরিবর্তন হয়, রং পরিবর্তন করে। মানে ভার্ব ইজ লাইক এ গিরগিটি, যে টেন্স দেখে
ভার্ব কিসের মতো? একটা গিরগিটির মতো, সে এক এক সময় তার রূপের পরিবর্তন করে। ভার্ব কিসের মতো? গিরগিটির মতো, সে এক এক সময় রূপের পরিবর্তন করে। এই রূপের পরিবর্তনটাই হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ আমরা আলাদা আলাদা ফর্ম ব্যবহার করি। কোথাও আমরা ডু ব্যবহার করি, কোথাও ডিড ব্যবহার করি, কোথাও ডান ব্যবহার করি। গো ওয়েন গন, কেউ আর গান বললেন না, তাহলে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন, ঠিক আছে? গো ওয়েন গন, এরকম আমরা কোন ফর্মটা কোথায় ব্যবহার করবো এটাই আমাদের খেলা। মানে ইটস লাইক এ গেম, যে আপনি কোন ফর্মটা কোথায় ব্যবহার করবেন, ঠিক আছে? সো দেখেন আমাদের তাহলে কোন ভার্বটা ব্যবহার করতে হবে? পাস্ট পার্টিসিপল। মনে রাখতে হবে যে পৃথিবীর সমস্ত প্যাসিভ ভয়েসে একটা মাত্র ফর্ম ব্যবহৃত হয়। প্যাসিভ ভয়েসে কয়টা ফর্ম ব্যবহার করা হয়? একটা মাত্র, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, মনে থাকবে। প্যাসিভ মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে 3 নম্বর ফর্মটা। সেল, সোল্ড, সোল্ড, থার্ডটা। ওকে, সো তাহলে আমরা কি করব? প্যাসিভ ভয়েসের বাক্য লিখব। প্রথমে সাবজেক্ট লিখব। দেখেন তাহলে, কফির দানা ইংরেজি কি? দ্য কফি বিনস। তারপর যেহেতু আমরা বিনস ব্যবহার করেছি, তাহলে আমরা এম ব্যবহার করব, ইজ ব্যবহার করব, নাকি আর ব্যবহার করব? আর অ্যামিজার থেকে আমাকে একটা ব্যবহার করতে হবে, তাই না? আমরা কিন্তু গেম খেলতেছি, রাইট? আমাদের কাছে অলরেডি জানা আছে যে কি কি আমাদের উপাদান হাতে আছে। হাতে আমাদের তাস আছে 3টা, এম, ইজ, আর। এখানে কার্ড খেলেন কেউ? সো কার্ড খেললে বুঝতে পারবেন যে কোথায় কোনটা ব্যবহার করতে হবে। এটা কার্ড খেলার মতো, কনসিস্টেন্টলি ব্যবহার করতে হবে, কলব্রিজ বা ইত্যাদি ইত্যাদি। তো ধরেন এম, ইজ, আর, এখানে আমাদের 3টা আছে, তো আমরা কোনটা ব্যবহার করবো এটা আমাদের খুঁজতে হবে। সো যেহেতু আমাদের অপশনে প্লুরাল আছে, এই জন্য আমরা আর ব্যবহার করেছি। দেন ভার্বের কোনটা ব্যবহার করতে হবে? ভার্বের কোনটা ব্যবহার করতে হবে? পাস্ট পার্টিসিপল। রপ্তানি করা ইংরেজি কি? এক্সপোর্ট। তো আমাদের এক্সপোর্ট, এক্সপোর্টেড, এক্সপোর্টেড, যারা একেবারে কিছুই বুঝতে পারছে না তাদের জন্য আর কি। এক্সপোর্ট, এক্সপোর্টেড, এক্সপোর্টেড। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নম্বর ফর্ম। ফর্ম মানে কি? রূপ। গিরগিটির 3 নম্বর রূপ এটা, ঠিক আছে? সো এখানে এসে ও 3 নম্বর রূপটা গ্রহণ করবে। প্যাসিভে সবসময় সে গিরগিটি 3 নম্বর রূপ গ্রহণ করে, ঠিক আছে? কথা ক্লিয়ার, বুঝাতে পেরেছি? অনেক ইজি কিন্তু, আশা করি আর কখনো ভুল হওয়ার কথা না। সো দেখেন আমরা একটা উদাহরণ এখানে দেখি, যে এই রাস্তাটি ঘন ঘন ব্যবহার করা হয়। তাহলে আমাদের প্রথমে অনুবাদ করতে গেলে প্রথমে কি করতে হবে? আমরা ভার্বটি খুঁজে বের করলাম, ব্যবহার করা হয়। ওকে, তাহলে এটা কি? অন্তস্থ ইয় আছে, কোন টেন্স হবে? প্রেজেন্ট সিম্পল, রাইট? দেন আমাদের কোনটা নির্ণয় করতে হবে? ভয়েস নির্ণয় করতে হবে। দেখেন রাস্তাটি ঘন ঘন ব্যবহার করা হয়, রাস্তাটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের সাথে ঘন ঘন সম্পর্ক কি? সরি, ব্যবহার করার সম্পর্ক কি? অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। তাহলে প্যাসিভে হবে, বোঝানো গেছে? তাহলে আমাদের প্যাসিভের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপর অ্যাম, ইজ, আর, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ। দেখেন, দ্য রোড ইজ ইউজড ফ্রিকুয়েন্টলি। এখানে যে বাক্য দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, মানে গ্রামারের সাথে বাক্যগুলো নিয়ে আসা হয় নাই, বাস্তবেই আমরা এরকম ব্যবহার করি, রাইট? এই যে দেখেন, অর্থনীতি উন্নত হচ্ছে বলে মনে করা হয়, এটা আমরা বাস্তবে ব্যবহার করি। দুপুর 1টার পরে, টাইপ করার সময় চলে গেছে। দুপুর 1টার পরে খাবার পরিবেশন করা হয়, দেখেন এটাও প্যাসিভ ভয়েস, কারণ খাবারের সাথে পরিবেশনের সম্পর্ক হচ্ছে প্যাসিভ। ওকে, আমরা আরো কিছু বাক্য দেখি। এই বাক্যগুলো আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? এই বাক্যগুলো কি করবেন? নিজেরা করবেন। এই যে নিজে করুন আমি দিয়েছি, সো এগুলো নিজেরা করবেন, প্র্যাকটিস করবেন প্যাসিভের জন্য। ওকে, এগুলো শিটে নাই, আপনাদের যে শিটটা দেওয়া হয়েছে ওটাতে নাই। কেন নাই? কারণ এই শিটটা নতুন করে তৈরি করা হচ্ছে, তাই। এটা আপনারা কালকে পেয়ে যাবেন এই শিটটা, ঠিক আছে? এটা এখনো শেষ হয় নাই। দেখেন এটা 40 পাতা হয়ে গেছে। প্রত্যেক কোর্সে আমরা নতুন করে শিট দেই। সো
প্যাসিভ চেনার সহজ উপায় কি? কি সহজ উপায় কি? বলেন, আপনারা বলেন। সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। এর চেয়ে সহজ তো আর কিছু নাই। বাংলাতে আরে ভাই, পরীক্ষায় যদি V3 থাকেই তো সে বোঝাই তো যায়। মানে আপনি যখন ট্রান্সলেশন করবেন তখন চিনবেন কি করে সাবজেক্ট কাজ করছে না? দ্যাটস ইট। ইয়া। একজন লিখছে কোথায় সাইট দেয়া হবে। ভাই ওটা সাইট না, ওটা শিট। ওটা পড়ালেখা তো করতে হবে। একজন বলে সাবজেক্ট ভিজিবল থাকে না, এই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। প্যাসিভ ভয়েসে নাকি সাবজেক্ট থাকে না। ঠিক আছে, দেন আমরা যেটা নিয়ে আলোচনা করেছি যে আহ, যেসব ক্ষেত্রে আমাদের, দেখেন, আমরা ট্রান্সলেশনের বাকি নিয়মগুলো এখানে বলে দিয়েছি, ওকে? যেমন সাবজেক্টের সাথে কখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। তানভীর, এখান থেকে 10টার ক্লাস থেকে বের করে দাও। এখন আমি পড়াচ্ছি, সে কোথায় কি করবে এটা আমার কাছে এখন জিজ্ঞাসা করার বিষয়? চরম বেয়াদব, এটা ক্লাসের ম্যানারই জানেন। আমি বারবার বলেছি যে আপনাকে চ্যাট বক্স দেওয়া হয়েছে যাতে আপনি ক্লাসে কমিউনিকেট করতে পারেন। আমি যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস থাকেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়, এবং কখন যুক্ত করতে হয় সেটা আমরা এখানে আলোচনা করেছি। কখন ইএস যুক্ত হবে, কখন এস যুক্ত হবে। ইএস যুক্ত হবে কখন? যখন ভার্বের শেষে এস ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স জেড বা জেড জেড থাকবে, অর্থাৎ ডাবল জেড থাকবে, তখন আমরা এটা যুক্ত করব। ঠিক আছে? একজন প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে চিনবো যে কোনটা সাবজেক্ট। সাবজেক্ট মানে কি ভাই? যাকে উদ্দেশ্য করে বাক্যের ভার্বটা লেখা হয়েছে। যাকে উদ্দেশ্য করে বাক্যের ভার্বটা লেখা হয়েছে। ঠিক আছে? যেমন আমরা একটু দেখি, দুপুর 1টায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। তো আমাদের একটা ধারণা রয়েছে যে বাক্যের শুরুতেই তো ভার্ব সাবজেক্ট থাকে, রাইট? সব জায়গায়, যেমন অর্থনীতি, এখানে অর্থনীতি সাবজেক্ট। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সাবজেক্ট একমাত্র নাউন ছাড়া আর কেউ হতে পারে না। প্রোনাউনও হতে পারে। আইদার নাউন অথবা আইদার প্রোনাউন হবে। সো আমরা একটু পরেই এটা আমাদের আমাদের ডেভেলপ হবে আমরা যখন পার্ট অফ স্পিচ শিখবো। তারপরে আমি এটা বলছি যে যাকে উদ্দেশ্য করে ভার্বটা আছে, ভার্বটা যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটাই হচ্ছে সাবজেক্ট। দেখেন তো, পরিবেশন করা হয়, তো কি না থাকলে পরিবেশন হতো না? খাবার। অর্থাৎ এই পরিবেশনটা কি, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ভার্বটা? পরিবেশন জিনিসটা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? অর্থাৎ পরিবেশন করার উদ্দেশ্য কি? খাবার, রাইট? তার মানে এই খাবারের জন্যই পরিবেশন কাজটা হচ্ছে। তো যাকে উদ্দেশ্য করে কাজটা হয়, মানে ভার্বটা হয়ে থাকে, তাকেই উদ্দেশ্য বলে বাংলাতে। এবং উদ্দেশ্য কি আমরা বলি না, তাহসানের গান আছে, উদ্দেশ্য কি উদ্দেশ্য নেই, এই উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? উদ্দেশ্য কি? সাবজেক্ট। প্রজারও ইংরেজি কিন্তু সাবজেক্ট। কারণ যদি প্রজা না থাকে তাহলে রাজার কোনো মূল্য নেই। তো রাজা হওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রজা থাকতে হবে। সো দ্যাটস ইট। এই জন্য এটাকে সাবজেক্ট বলে, এবং রাজা হচ্ছে প্রেডিকেট। এম আই ক্লিয়ার? সো রাজা হচ্ছে প্রেডিকেট এবং সাবজেক্টকে প্রজা, যাদের নিয়েই হয়েছে রাজা। তো যাই হোক, এস বাই এর যুক্ত করার নিয়ম এখানে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আপনাদের পূর্ববর্তী শীটে এটা দেয়া নাই।
এটা জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি। অ্যান্ড দেয়ার কামস দ্য সেকেন্ড পয়েন্ট, আমরা একটু ওভারভিউ আলোচনা করে আসব। আমাদের দ্বিতীয় যে টেন্সটা রয়েছে সিম্পলের ভেতরে, সেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত টেন্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাস্ট সিম্পল আর একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আমরা সবচেয়ে বেশি এই দুইটা ভার্ব ব্যবহার করে থাকি এবং মোস্ট অফ দ্য কেসেস 50% বাক্যই এই দুই টেন্সের ভেতরে হয়ে থাকে। সো এই দুইটা জানলেই আমাদের স্পোকেন ইংরেজি চলে যায় বলা যায়, মানে সঠিকভাবে জানলে আর কি। জানার আবার অনেকগুলো রকম ভেদ তো আছেই। সো আমাদের দ্বিতীয় যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এখানে একটা প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে যে সিম্পল পাস্ট টেন্স। আবারও বলছি যে আমরা আমাদের চারটা নিয়ম রয়েছে, রাইট? চারটা নিয়ম তো সবখানে লেখার দরকার নেই, একটাতে লিখে দিয়েছি, বাকিগুলো আপনি নিজে অ্যাপ্লাই করবেন। তাহলে কোনো বাক্যকে ইংরেজি থেকে বাংলায় বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হলে আমাকে চারটি ধাপ ফলো করতে হয়। প্রথমে কি করতে হয়? ক্রিয়ার রূপ দেখতে হয়। সো বাংলা ক্রিয়ার শেষে সিম্পল পাস্ট টেন্স নির্ণয় করার পদ্ধতি হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে বাংলা থাকে যদি, মানে আমরা বাংলা থেকে ইংরেজিতে আনতে চাই, তাহলে আমাকে বাংলা ক্রিয়া খুঁজে বের করতে হবে। সো বাংলা ক্রিয়ার শেষে থাকবে ল লাম লেন ত তাম তেন, মুখস্থ হয়ে যাওয়ার কথা। ল লাম লেন ত তাম তেন থাকে। সো আমি কাল সিনেমা দেখতে গিয়েছিলাম, আমাদের সবার শেষে কি আছে? লাম আছে। সো আমরা বুঝতে পেরেছি এটা পাস্ট সিম্পল টেন্স। দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে ভয়েস নির্ণয় করা, কারণ প্রত্যেকটা টেন্সেরই দুইটা করে ভয়েস আছে, ঠিক আছে? সো আপনি, অনেকেই আছে যে সিটি ফলো করবে না, তারা আগে যা শিখেছে ওভাবেই করতে চাইবে, তাদের ওয়েলকাম, কারণ তারা ভুল করবে এই জন্য। তো আমরা তাহলে প্রথমে কি করব? এটা কোন ভয়েস এটা খুঁজে বের করতে হবে, কারণ এখানে আমাদের অপশন চলে আসছে দুইটা। এটা একটা গেমের মতো, আমি বারবার বলেছি যে আপনাকে ধাপে ধাপে কাজগুলো করতে হবে। সো প্রথম ধাপে আমরা টেন্স নির্ণয় করেছি, দ্বিতীয় ধাপে আমরা ভয়েস নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব? দেখেন, আমি কাল সিনেমা দেখতে গিয়েছিলাম, এখানে হচ্ছে সিনেমা, এই গিয়েছিলাম কাজটা কে করেছে? আমি। তো কার উদ্দেশ্য হয়েছে? আমার উদ্দেশ্যে কাজটা হয়েছে। যাই হোক, এত কিছু না বলি, এটাই হচ্ছে, আমি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে গিয়েছিলাম, এটার কাজ হচ্ছে অ্যাক্টিভ। কিভাবে বুঝলাম? যে যাওয়া কাজটা আমি করছি, দ্যাটস ইট। তাহলে সাবজেক্ট ইজ ডুইং দ্য ওয়ার্ক, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাকে নাম্বার ওয়ান স্ট্রাকচারে বাক্য লিখতে হবে। নাম্বার ওয়ান স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভি টু। ভি টু মানে হচ্ছে যে পাস্ট ফর্ম। কি বলেছি? ভি টু মানে পাস্ট ফর্ম, যেটা দ্বিতীয় ফর্ম, ঠিক আছে? আমরা যে ডু, আচ্ছা সহজ দেখে যাই, গো, ওয়েন্ট, গন। এই ওয়েনটা হচ্ছে আমাদের 2 নম্বর ফর্ম, এটাকে বলে পাস্ট ফর্ম। ওকে, এই পাস্ট ফর্ম ব্যবহৃত হয় এবং এরপরে যে যে কোনো কিছু থাকতে পারে। আরেকটা হচ্ছে প্যাসিভে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের প্লাস পার্টিসিপল। তাহলে আমরা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার আমাদের মুখস্থ থাকতে হবে, এটার কোনো মাফ নাই। মানে আপনাকে প্রাথমিক তথ্য অংশে যা দেয়া হয়েছে পুরাটাই মুখস্থ করতে হবে, মানে সারাদিন পড়তে হবে দরকার হলে। আপনি ফোনে অডিও রেকর্ড করে মুখস্থ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, কারণ আপনার হচ্ছে গ্রামার কিছুটা হলেও কাজে লাগবে, মানে ট্রুলি যদি আপনি একাডেমিতে থাকতে চান। আর যদি দোকানদারি করতে চান তাহলে গ্রামারের দরকার নেই, আপনি বিজনেস ইংলিশ দিয়ে কাজ চালাতে পারবেন। কাম, গো, ইট এরকম বলেও চলতে পারবেন, নো প্রবলেম। পাস্ট পার্টিসিপল, ওকে। সো আমি কাল সিনেমা দেখতে গিয়েছিলাম, আমার তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট হচ্ছে আই। সেকেন্ড হচ্ছে পাস্ট ফর্ম বসবে কার? কাস্টার। তাহলে যাওয়া ইংরেজি হচ্ছে গো। গো এর সেকেন্ড ফর্মটা আমাদের বসাতে হবে, কারণ স্ট্রাকচারে বলা হয়েছে পাস্ট ফর্ম বসবে। সুতরাং আমাকে পাস্ট ফর্মটা টেনে এখানে বসাতে হবে। আমি বসায় দিলাম ওয়েন্ট, অ্যান্ড দেন বাকি অংশ টু দ্য সিনেমা ইয়েস্টারডে। ঠিক আছে, বাকি অংশ কি করে হলো সেটা আমাদের পরের আলোচনার বিষয়, কারণ সামনে তো অনেক ক্লাস আছে, মাত্রই শুরু হলো। তারপর আমরা আরো একটা বাক্য দেখি, অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা দেখি। আচ্ছা, আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখলাম, আমরা একটা প্যাসিভ ভয়েসে বাক্য দেখি। বাড়িটি গত বছর তৈরি করা হয়েছিল, ঠিক আছে? বাড়িটি গত বছর তৈরি করা হয়েছিল। একটু খেয়াল করলেই, আপনারা কয়েকটা ক্লাস করলে তখন আপনাদেরকে আলাদা করে ভয়েস নির্ণয় করা লাগবে না, কারণ আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ। প্রথমের দিকে একটু কষ্ট করতে হবে। সো দেখি, বাড়িটি গত বছর তৈরি করা হয়েছিল। তাহলে আমাদের প্রথম নিয়ম ভার্বের রূপ দেখা হয়েছিল। হয়েছিল শেষে আছে ল, ল লাম লেন ট তাম তেন। সো আমরা পাস্ট সিম্পল টেন্স পেয়ে গেছি। সেকেন্ড যে ধাপটা আছে, যে আমাদের টেন্সের দুইটা স্ট্রাকচার আছে। টেন্স আমরা পেয়ে গেছি পাস্ট সিম্পল, তাহলে স্ট্রাকচার কয়টা আছে? আমাদের দুইটা স্ট্রাকচার আছে। কি কি? অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে আমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কি করে করব?
আমরা অ্যাক্টিভ নাকি প্যাসিভ দেখব। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে বাড়ি, বাড়িটি। তো বাড়ি তো নিজে নিজে তৈরি হয় নাই, সো সাবজেক্ট ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। তার মানে এখন বাক্যটি লিখতে হবে আমাদের দ্বিতীয় যে স্ট্রাকচার রয়েছে সেটাতে। দ্বিতীয় স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। তাহলে আমরা সাবজেক্ট লিখলাম বাড়িটি, দি হাউস। টিটা খানাখানি থাকলে দি লিখতে হয়, সো দি হাউস। দেন আমরা অজয়ের থেকে একটা ব্যবহার করব, দি হাউস মানে একটি বাড়ি, বাড়িটি বলাই আছে, বাড়িগুলো বলা নাই, সো আমরা তো অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করব, ওয়াজ। অজ আমরা ব্যবহার করেছি। দেন আমরা তৃতীয় ধাপে দেখছি একটা ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে যে ভার্বটা আছে সেই ভার্বটার নাম কি? তৈরি করা, মানে নির্মাণ করা। তৈরি করা ইংরেজি মেকও হতে পারে, বাট এখানে নির্মাণ করা অর্থে ব্যবহার করা হয়েছে। বাড়ি তো তৈরি করা হয়, মানে বাড়ি নির্মাণ করা হয়। সো একটু কমন সেন্স ব্যবহার করতে হবে যে কোন ভার্বটা বলা হচ্ছে। বিল্ড, কনস্ট্রাক্ট ইত্যাদি নানা ধরনের ভার্ব আছে। কনস্ট্রাক্ট আপনি যেটা ব্যবহার করতে পারেন মানে নির্মাণ করা অর্থে। তাহলে বিল্ড, বিল্ড। ঠিক আছে, 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে এখানে, যেহেতু প্যাসিভ ভয়েস। দ্য হাউস ওয়াজ বিল্ড লাস্ট ইয়ার। আশা করি বুঝাতে পেরেছি যে প্রত্যেকটা টেন্সের নিয়ম সেম। এখন আমাদেরকে একটু হালকা করে বাঁচতে হলে জানতে হবে। কি জানতে হবে? যে আমাদের ইংরেজিতে কয়েকটা ফর্ম রয়েছে। ইংরেজিতে ভার্বের কয়েকটা ফর্ম রয়েছে, ভার্বের কয়েকটা রূপ আছে। যারা বিভিন্ন টেন্স এবং ভয়েস অনুসারে, টেন্স এবং ভয়েস অনুসারে ব্যবহৃত হয়। এগুলোকে কনজুগেশন অফ ভার্বস বলে। হ্যাঁ, ভার্বের নানা রূপ আর কি। বহুল ব্যবহৃত রূপগুলি হচ্ছে, দেখেন, বহুল ব্যবহৃত রূপ হচ্ছে রূপ বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। কেন আইএনজি বলেছি? কারণ এটা 2 রকম হতে পারে, নানা জায়গায় নানাভাবে ব্যবহৃত হয়। সো এটা আইএনজি ফর্ম আছে। টু প্লাস ভার্বও আছে। আচ্ছা, আমরা দেখি। আইএনজি ফর্ম পর্যন্তই থাকি, আরো অনেকগুলো ভাবে ব্যবহৃত হতে পারে। সো আমরা দেখি। তাহলে ভার্বের অনেকগুলো ব্যবহৃত রূপ আছে, অর্থাৎ যেহেতু আমরা বলেছি যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে ভার্ব তার রূপের পরিবর্তন করবে, সেই পরিবর্তনগুলো কি রকম হতে পারে সেটা আমাদের একটা গেজ করতে হবে। এবং এই জিনিসটা না বুঝতে পারলে আমাদের অনেক অসুবিধা আছে। ঠিক আছে, তো টেন্সের ক্ষেত্রে ইংরেজিতে আসলে টেন্স নির্ণয় করার জন্য, ইংরেজিতে টেন্স নির্ণয় করার জন্য একটা ছোটখাটো পদ্ধতিও আছে। সেই পদ্ধতিটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখেন, আমরা এর পরেও অক্সিলারি ভার্ব নিয়ে আলাদা করে আলোচনা করব। আহ ততক্ষণ অপেক্ষা আমাদের করতেই হবে। অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আলাদা আলোচনা করব, ততক্ষণ অপেক্ষা করতে হবে। বাট এখানে আমাদের অক্সিলারি দরকার আছে। অক্সিলারি ভার্ব আসলে কি কাজ করে? ইংরেজিতে প্রাইমারি অক্সিলারি রয়েছে কয়েকটা, আরো কিছু মডেল অক্সিলারি আছে। প্রাইমারি অক্সিলারি কোনগুলা? 3টা। প্রাইমারি 3টা অক্সিলারি রয়েছে, 3টি। ঠিক আছে, এগুলি আবার মূল ভার্বও ব্যবহৃত হতে পারে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যাই হোক, আমরা সেই 3টা পাই: টু ডু, টু বি এবং টু হ্যাভ। টু ডু হচ্ছে ডু, ডাজ, ডিড। এদের কাজ কি আসলে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। ঠিক আছে, বিংও আছে।
টু হ্যাভ এর মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের কাজ হচ্ছে যে এই অক্সিলারি গুলো তিনটি কাজ করে। এ- তিনটি কাজ করে। একটা হচ্ছে এরা টেন্স চিনতে সাহায্য করে। অর্থাৎ দেখেন, আমি যদি বলি যে আই অ্যাম গোয়িং, এবং আমি যদি আই অ্যাম গোয়িং এর জায়গায় জাস্ট আমি লিখি আই ওয়াজ গোয়িং, তাহলে টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এরা একটা টেন্সকে আইডেন্টিফাই করতে হেল্প করে, এই জন্য এদের নাম দেওয়া হয়েছে অক্সিলিয়ারি ফোর্স। ঠিক আছে, তিনটি কাজ করে, একটা হচ্ছে টেন্স, আরেকটা হচ্ছে ভয়েস। দেখেন আমরা কিন্তু ভয়েসে অ্যামিজার ব্যবহার করি এবং প্রত্যেকটা ভয়েসে বিভার্ব ব্যবহার করা হয়। ঠিক আছে, ভয়েসের ম্যান্ডেটরি বিষয় হচ্ছে যে ভয়েসের ক্ষেত্রে দুইটা জিনিস ম্যান্ডেটরি। একটা বিভার্ব থাকবে। ভয়েস মানে কি? বি প্লাস পিপি। অর্থাৎ যখনই ভয়েস হবে, প্যাসিভ ভয়েস হবে, তখন একটা বিভার্ব থাকবে আর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। টেন্স ভেদেই বিভার্বটা পরিবর্তিত হবে, এক এক টেন্সে এক এক রকম বিভার্ব। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে মুড নির্ণয় করতে সাহায্য করবে। মুড আজকের আলোচনার বিষয় নয়, সো আমরা মুড নিয়ে কোনো কথাই বলবো না। নির্ণয় করতে সাহায্য করে। ঠিক আছে, এখন আমাদের বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা, সাধারণত ইংরেজিতে প্রত্যেকটা টেন্সের ভেতরেই এই অক্সিলারি ভার্বগুলো থাকে টু আইডেন্টিফাই দ্য টেন্স। কি বলেছি যে প্রত্যেকটা টেন্সের ভেতরেই এই অক্সিলারি ভার্বগুলো থাকে। শুধুমাত্র এই টু ডুটা, মানে আপনি চিন্তা করেন টু বি, টু হ্যাভ, এরা হচ্ছে ক্লিয়ারলি, এরা ক্লিয়ারলি ভিজিবল থাকে। মানে যখনই আমরা টেন্স ব্যবহার করি এটা ক্লিয়ারলি ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, সো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা ওপেনলি থাকে, গুপ্ত নয়, এরা প্রকাশ্য রাজনীতি করে। ঠিক আছে, সো এটা হচ্ছে টু হ্যাভ এবং টু বি, এরা হচ্ছে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, যা করার প্রকাশ্যে করে। আর টু ডু হচ্ছে গুপ্ত আর কি, মানে লুকিয়ে থাকে। কেন থাকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, দেখেন আমি এখানে বলেছি যে ইংরেজিতে কয়েকটা ফর্ম আছে। ফর্মটা হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম মানে হচ্ছে ক্রিয়ামূল। অনেকের মাথার উপর দিয়ে যাবে কিন্তু যাওয়ার কিছু নাই। ক্রিয়ামূল এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, যে আমরা যখন একটা ক্রিয়ামূল জিনিসটা কি, ধরেন আমরা একটা যদি ভার্ব বলি যে আমি যাই, এটার মূল ভার্বটা কি? গ্রি, রাইট? মূলত গ্রি থেকে আসছে, কিন্তু মূল ভার্বটা হচ্ছে যাওয়া। আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল ভার্বটা ছিল, মানে আমাদের ডিকশনারিতে যে ভার্বটা থাকে ওইটাই আসলে ক্রিয়ামূল, মানে মূল যে ভার্বটা থাকে। এটাকে আমরা বলি বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে যে ওটার ভিতরে কিছু না থাকা। আরেকটু খেয়াল করি আমরা, দেখেন ইংরেজিতে কিন্তু ক্রিয়ামূলের চিহ্ন রয়েছে। ক্রিয়ামূলের একটা চিহ্ন রয়েছে, বলেন তো এই চিহ্নটা কি? ক্রিয়ামূলের চিহ্ন কি? অবশ্যই কেউ বলতেও পারবেন না, ইউ আর মিউটেড। আমি চিহ্নটা একটু বসাই। এরকম একটা চিহ্ন রয়েছে, রাইট? আমরা অনেকে রুট বলি। দাঁড়ান, মাউস ব্যবহার করলে ইজি হয়। এরকম একটা ক্রিয়ামূলের চিহ্ন আমরা ব্যবহার করি, রাইট? ক্রিয়ামূলের চিহ্ন, এটাই হচ্ছে ইংরেজিতে বেস ফর্ম বলে। অর্থাৎ বেস ফর্ম বলে কেন? কারণ এইটার ভেতরে আসলে কোনো টেন্স থাকে না। আমরা একটু জটিল করে ফেলেছি বিষয়টা, সো আমরা জটিল থেকে সহজে আসতে পারি। সো দেখেন, তাহলে আমরা বলেছি এটা হচ্ছে ক্রিয়ামূল, ওকে। এখন আমাদের একটু খেয়াল রাখতে হবে যে একটা প্রেজেন্ট ফর্ম কি করে তৈরি হয়। বেস ফর্মের সাথে ডু যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়। কি হয়? দেখেন আমরা যখন একটা বাংলা বাক্য তৈরি করছি বা একটা বাংলা ক্রিয়া মূল তৈরি করছি, যেমন
আমরা বলেছি যাই, তাহলে যাওয়া থেকে যাইটাই তৈরি হচ্ছে, তাহলে এখানে আমরা কি যুক্ত করছি? ই প্রত্যয় যুক্ত করছি। আমি একটু সহজ করার চেষ্টা করছি কারণ এটা একটু কঠিন। গ্রি থেকে কি করে যুক্ত হলো? আপনারা জানেন যে ইক, নিক ইত্যাদি নানা ধরনের প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু আমাদের মূল ভার্বটা তৈরি হয়, রাইট? তো ইংরেজিতে সেম জিনিসটা তৈরি হয়। ইংরেজিতে একটা বেস ফর্মের সাথে ডু যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়। সো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম তৈরি হয়, বেস ফর্ম ডু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ফর্ম। সো আমরা যখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলেছি তখন একটু খেয়াল করুন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে কি দেখিয়েছি। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে বলেছি সাবজেক্ট প্লাস ভি অন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন যেহেতু আমাদের বইয়ে যে তালিকাটা দেয়া থাকে সেই তালিকাটা আসলে বেস ফর্মের নাকি প্রেজেন্ট ফর্মের, এটা কনফিউশন আমাদের থাকেই, কারণ ওটা বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দেখতে একই রকম। সো যার কারণে বোঝা যায় না আসলে কোনটা কি। আমরা বুঝবো আজকে যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দেখতে একই, সবই একই, শুধু কাজটা আলাদা। যখনই আপনি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবেন ওর ভেতরে অটোমেটিক্যালি একটা ডু আছে। কি আছে? একটা ডু আছে। তার মানে আমি যখন বলছি যে আই গো টু স্কুল, এর ভেতরে আসলে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ডু প্লাস গো, অর্থাৎ মূল গো যেটা, সেই গোটা হচ্ছে বেস ফর্ম এবং এর সাথে ডু যুক্ত হয়ে প্রেজেন্ট ফর্ম তৈরি হয়েছে। আপনি সবচেয়ে ভালো ব্যাপারটা বুঝতে পারবেন পাস্ট ফর্মের ক্ষেত্রে। আমরা আগে একটু দেখি, বেস প্লাস ডাজ ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস, প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস। ওকে, সো ধরেন আমরা হি গোস টু স্কুল, আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো, উদাহরণে ফোকাস না করি, ঠিক আছে? বোঝাটাই মূল বিষয়। সেটা রংধনুতে মানে সেটা কিভাবে আমরা বুঝবো, আহ, সেটা অ্যাপলে বুঝবো নাকি আমরা বাটন ফোন দিয়ে বুঝবো, ইট ডাজেন্ট ম্যাটার, বোঝাটা ইম্পর্টেন্ট। সো এই জন্য ইজি এক্সাম্পল দেখি, হি গোস টু স্কুল, তার মানে এর ভেতরে দুইটা জিনিস আছে, কি বলেন তো? গো প্লাস ডাস। ওকে, এই গোজ এর ভেতরে দুইটা জিনিস আছে, গো প্লাস ডাজ। সো আমরা যখন ধরেন একটা প্লেন যখন আকাশে ওড়ে, একটা প্লেন যখন আকাশে উড়ে সে তার চাকাগুলো কোথায় রাখে? ভেতরে রাখে, কারণ আকাশে ওড়ার সময় তার চাকার কোনো দরকার নেই। কিন্তু যখন আবার ল্যান্ড করে তখন চাকাকে নিচে নামিয়ে আনতে হয়, অর্থাৎ বের করে আনতে হয়। তো আমরা যখন নেগেটিভ বাক্য তৈরি করি, দেখেন আমাদের তো অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের অক্সিলারি তেমন কোনো দরকার নেই। আমাদের অক্সিলারি তখনই দরকার হয় যখন আমরা বাক্যটাকে নেগেটিভ করি অথবা প্রশ্ন করি, ইন্টারোগেটিভ করি, কারণ তখন আমাদের অক্সিলারি ম্যান্ডেটরি। অনেক ক্ষেত্রে আমাদের অক্সিলারি লাগবেই, কারণ নেগেটিভ করলে নটটা যুক্ত হয় অক্সিলারি ভার্বের সাথে, রাইট? কোন অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি ভার্বের সাথে আমরা সাধারণত নট যুক্ত করি টেন্সের ক্ষেত্রে, আর মডেলের ক্ষেত্রে মডেলের সাথে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভের ক্ষেত্রে আমরা নট যুক্ত করি সাধারণত। অনেকভাবে আরো নেগেটিভ করা যায়, আহ আরো কায়দা আছে, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে আমরা একটা নট যুক্ত করে দিলে হিসাব বরাবর। সো দেখেন, এখন প্লেন যখন ল্যান্ড করবে অর্থাৎ নেগেটিভ হবে, আমরা যখন নামছি আমাদের অক্সিলারি এখন দরকার, তো আমরা তখন ভেতর থেকে বের করে আনতে পারি। বের করলে কি হবে? হি ডাজ নট। এখন গোজ হবে নাকি গো হবে? গো টু স্কুল, কারণ আমরা ডাজ তো বের করে নিয়ে এসেছি, রাইট? তার মানে গোজের ভেতরে আমাদের দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে গো প্লাস ডাজ। সো আমরা যখন ডাজটা বের করে নিব তখন আমাদের বাকি থাকবে কি? গো। এইবার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে বেস ফর্মের সাথে মূলত ডিড যুক্ত হয়ে পাস্ট ফর্ম তৈরি হয়। এটা খেয়াল করবেন, এরপরে কিন্তু আরো ম্যাজিক আছে, এখানেই শেষ নয়। বেস ফর্মের সাথে ডিড যুক্ত হয়ে পাস্ট ফর্ম তৈরি হয়। ওকে, কি বলেছি? বেস ফর্মের সাথে ডিড যুক্ত হয়ে পাস্ট ফর্ম তৈরি হয়। সো আমরা যখন বলছি ওয়েন্ট, আমরা যখন কি বলছি ওয়েন্ট, তখন আসলে ওয়েন্টের ভেতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গো প্লাস ডিড। এটার ভেতরে কি আছে? গো প্লাস ডাজ।
এটার ভেতরে ছিল গো প্লাস ডু। কত জটিলতা একটা ভাষায় নাকি? সো দেখেন গো প্লাস ডিড। সো কেউ যদি বলে হি ওয়েন্ট টু স্কুল, এখন আমার এটাকে নেগেটিভ করতে হবে। অর্থাৎ আমরা যখন নেগেটিভ করব তখন আমাদের তকজরি দরকার। সো দেখেন এই ওয়েনটা মূলত তৈরি হয়েছে দুইটা জিনিসের সমন্বয়ে, একটা বেস ফর্মের এবং একটা ডিডের সমন্বয়ে। একটা সময় ছিল, আপনারা যারা নেসফিল্ডের বই পড়েছেন, জেসি নেসফিল্ড বলে একজন রাইটার আছে, ইংলিশ গ্রামার সিরিজের তার একটা বই আছে, অনেকগুলো বই আছে, পাঁচটার মতো। তো ওই জামানায় এক সময় কিন্তু তখন সরাসরি আপনি যদি বাক্যটা এরকম লিখতেন, হি ডিড গো টু স্কুল, এটা কিন্তু সঠিক বাক্য। কারণ আপনি এখানে যেটা করেছেন সেটা মুক্তভাবে লিখেছেন। মুক্ত মানে কি? যে জিনিসটা আপনি এখানে একসাথে করেছেন সেটা আপনি আলাদা করে লিখেছেন। হি ডিড গো টু স্কুল, এটা কিন্তু সঠিক বাক্য। মানে 18 সেঞ্চুরিতে এরকম বাক্য ব্যবহার করা হতো, প্রচুর ব্যবহার করা হতো। তখন এই কনজুগেশন করা হতো না অনেক ক্ষেত্রেই। তার পরের দিকে কনজুগেশনটা মূলত শুরু হয়েছে। তার আগে কনজুগেশন অ্যাভয়েড করে বাক্য লেখা যেত। তো যাই হোক, যদিও ডিড এখন আগে লিখলে মিনিংটা পরিবর্তিত হয়, অনেক আলাদা অর্থে ব্যবহৃত হয়। বাট এই দুইটা মিলেই কিন্তু এই ওয়েনটা তৈরি হয়েছে। সো আপনি যদি এটাকে নেগেটিভ করেন তাহলে লিখতে হবে হি ডিড নট গো টু স্কুল, নট হি ডিড নট ওয়েন টু স্কুল। অনেকেই যেটা করে সেটা হচ্ছে ওয়েনকে রেখে দেয়। কিন্তু মনে রাখতে হবে ওয়েনটের ভেতর থেকে আমরা যদি ডিড বের করে নিয়ে আসি তাহলে আমাদের অবশিষ্ট থাকে গো। কারণ ওয়েন তৈরিই হয়েছে দুইটা জিনিসের সমন্বয়ে, একটা হচ্ছে গো প্লাস ডিড। এটা কিন্তু উদাহরণ হিসেবে বললাম, মানে ইংরেজিতে যত পাস্ট ফর্ম আছে ওর ভেতরে দুইটা জিনিস আছে, একটা করে বেস ফর্ম আর একটা করে ডিড। ইংরেজিতে যতগুলো প্রেজেন্ট ফর্ম আছে ওর ভেতরে দুইটা জিনিস আছে, একটা করে ডু, একটা করে বেস ফর্ম। আর প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস থাকা মানে হচ্ছে ওর ভেতরে ডাজ আছে এবং ডাজের পাখা দেখা যাচ্ছে, সেই পাখাটাই হচ্ছে এস বাই এস। ঠিক আছে, হোয়াট এভার। তাহলে বেস ফর্ম যেহেতু আছে, বেস ফর্ম কি পৃথিবীর কোথাও ব্যবহৃত হয় না? হয়। বাংলাতে যেমন বেস ফর্মের রূপটা হচ্ছে কি, এই কৃত প্রত্যয়ের চিহ্ন। ইংরেজিতে একটা কৃত প্রত্যয়ের চিহ্ন আছে, বেস ফর্মের চিহ্ন। বেস ফর্মের চিহ্ন, সেই চিহ্নটা কি? টু। অর্থাৎ আপনারা অনেকে টুকে প্রেপোজিশন হিসেবে জানেন, টু প্রেপোজিশন হিসেবেও কাজ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টু আসলে বেস ফর্মের চিহ্ন হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যখনই বেস ফর্ম ব্যবহার করব তখন তার আগে আমাদেরকে টু ব্যবহার করে জানিয়ে দিতে হবে যে এই ভার্বটা হচ্ছে বেস ফর্ম। আর বেস ফর্ম মানেই হচ্ছে এর ভেতরে কিছু নেই। কিছু নাই মানে কি নাই? ডু, ডাজ, ডিড কোনোটাই নাই, কারণ বেস ফর্ম তো একাই। সো বেস ফর্ম ব্যবহৃত হলে ওটার ভেতরে কোনো অক্সিলারি ভার্ব লুকায় থাকে না। মানে ডু, ডাজ, ডিড, টু ডু ভার্ব লুকায় থাকে না। এই জন্য বেস ফর্মের আগে টু চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে বেস ফর্মের চিহ্ন কি? টু। বেস ফর্মের বাংলা কি? ক্রিয়ামূল। ঠিক আছে, ক্রিয়ামূল যারা পড়েছেন, এটা আমি বাংলা কেন বলছি, কারণ আমরা অনেক বেশি পড়েছি এই কৃত প্রত্যয়। যারা বিভিন্ন পরীক্ষা দিবেন তারা জানেন যে প্রত্যয় নিয়ে আমরা লাফালাফি করি। সো এই ক্রিয়ামূলের চিহ্নটা যেমন বাংলাতে রুট ওভার, ইংরেজিতে হচ্ছে এই চিহ্নটাই হচ্ছে টু। যদি পরীক্ষায় পড়ে তাহলে এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে বেস ফর্মের চিহ্ন। বেস ফর্মের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বলে। তো এই যে টু আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ইনফিনিটিভের চিহ্ন, ইনফিনিটিভের মার্কার। চিহ্নের ইংরেজি কি? মার্কার। তো বেস ফর্ম নিজেও ব্যবহৃত হতে পারে, যেমন আমরা যখন লিখি, দেখেন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এই ডু হচ্ছে বেস ফর্ম, কারণ এই ডু এর ভেতরে আসলে কিছু নাই। বা আই ওয়ান্ট টু গো দেয়ার, আরো ক্লিয়ার হবে, কারণ ডু এর ভেতরে ডু থাকবে। আই ওয়ান্ট টু গো দেয়ার, অনেকেই বলতে পারে যে এখানে ডু কি করে আসলো। সো আই ওয়ান্ট টু গো দেয়ার, দেখেন এই গো এর ভেতরে আসলে ডু ডাজ কিছুই নাই। এবং যেহেতু না, এই জন্য এর আগে টু ব্যবহার করা হয়েছে, এটা বুঝাতে যে এর পরের চিহ্নটা, এর পরে যে ভার্বটা রয়েছে এটা হচ্ছে বেস ফর্ম। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমরা বেস ফর্ম কি জিনিস এবং প্রেজেন্ট ফর্ম কি জিনিস। তো বেস ফর্মের চিহ্ন হচ্ছে টু, টু থাকা মানেই এর পরেরটা আসলে বেস ফর্ম। এবং এটা একটা মজার বিষয় যে দেখেন, আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান তাহলে দুইভাবে নেগেটিভ করতে পারেন। কিভাবে? দেখেন, আই ওয়ান্ট
আই ডু নট, কারণ ওয়ান্টের ভেতরে ডু আছে যেহেতু এটা মূল ভার্ব, রাইট? প্রেজেন্ট সিম্পল টেন্স, সো এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি করে বুঝলাম? ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখেই বুঝলাম যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, কারণ বেস ফর্ম কোনো টেন্সে সাধারণত ব্যবহৃত হয় না, আলাদা করে প্রেজেন্ট ফর্মটা ব্যবহৃত হয়। হ্যাঁ, বেস ফর্ম একটা টেন্সে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফিউচার টেন্স। পরে আমরা আলোচনা করব। আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, এটা একটা ইজি বাক্য, কিন্তু এটা আর একটা ভাবে নেগেটিভ করা যায়। সেটা হচ্ছে যেখানে বেস ফর্ম থাকে ঠিক ওইটা চিহ্নের আগে নট যুক্ত করলে নেগেটিভ হয়ে যেতে পারে। আই ওয়ান্ট, দেখেন, যেহেতু আমরা দ্বিতীয় ভার্বটাকে নেগেটিভ করতে চাই, দ্বিতীয় ভার্বটা হচ্ছে বেস ফর্ম, তো আমরা কি করব, যে আমাদের মূলটা বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। সো আমরা বেস ফর্মকে যদি নেগেটিভ করতে চাই আমরা একটা ইজি ওয়েতে করতে পারি। সেটা কি? বেস ফর্মের আগে নট যুক্ত করা। আই ওয়ান্ট নট টু গো দেয়ার। এখানে আপনার কোনো অক্সিলারির দরকার নেই। কেন দরকার নেই? কারণ গো এর ভেতরে অক্সিলারি নাই, যেহেতু এটা বেস ফর্মের ভেতরে অক্সিলারি থাকবেও না। তো যেহেতু নাই, তো আর কি করার, নটটা ওর আগে মেরে দিলেই ও নেগেটিভ হয়ে যাবে। এটার নাম হচ্ছে বাঁচতে হলে জানতে হবে। সুতরাং আশা করি বুঝাতে পেরেছি যে আমরা কেন নেগেটিভ করার সময় পাস্ট সিম্পল টেন্স থেকে আমরা ডিড বের করে নিয়ে আসি, বা ইন্টারোগেটিভ করার সময় কেন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ডু বা ডাজ ব্যবহার করি। কারণ হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচারে আমরা যখন স্ট্রাকচারটা শিখেছি, আমরা কি বলেছি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোথাও আমরা বলি না সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। যখনই আপনি প্রেজেন্ট ফর্ম বলছেন, ওটার ভেতরে কি কি আছে? একটা ডু ডাজ অটোমেটিক্যালি ওর ভেতরে থেকে গেছে। সো পরে আমাদেরকে টেনে বের করতে হবে আর কি, মানে প্লেন ল্যান্ড করাচ্ছি, সো আমাদের অক্সিলারি যে আমাদের দুইটা চাকা আছে সে দুটো বের করতে হবে। ওকে, সো আমরা একটা বিরতিতে যেতে পারি, দেন উইল কাম ব্যাক আফটার 10 মিনিটস। এই আপনার কারো ইমোজি দেন, এটা খুব খারাপ। ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। ভাইয়ের জন্য কিছু লাভ রিয়াক্ট মেরে দেন, কষ্ট কমে যাবে। এখন আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, তাহলে আমরা পাস্ট সিম্পল টেন্স নিয়ে আলাপ করছিলাম, এবং আমরা এবারও যাব। অনেকেই শীট নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, আসলে আগে যে শীটটা আছে ওইটাই পড়াচ্ছি আমরা, কিন্তু এই শীটে কিছু জায়গায় নতুন করে আমরা যোগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আর যারা প্র্যাকটিস করার জন্য ম্যাটেরিয়াল খুঁজছেন, এই শীটে যথেষ্ট প্র্যাকটিস দেওয়া হয়েছে। দেখেন, অনুবাদ করুন, অনুবাদ করুন, অ্যাক্টিভ প্যাসিভ দুইটার জন্য আলাদা অনুবাদ দেওয়া হয়েছে। সাধারণত এই বইটা লিখতে মানে এই শীটটা তৈরি করতে 50টার বেশি বই কনসাল্ট করা হয়েছে। সো এর চেয়ে ভালো ম্যাটেরিয়াল আপনারা পাবেন না। সো এটাই পড়েন, আপনাদেরকে অন্য কোনো হেল্পিং বুকের দরকার নেই। এত পড়ে কি করবেন জীবনে? বহুত লোক পড়ালেখা করছে, করে একদিন মারাই গেছে। ওকে, তাহলে আমরা এত সময় পাস্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করলাম, এবং পাস্ট সিম্পল টেন্সের ভেতরে যে পাস্ট ফর্ম থাকে সেই ফর্মটা কি করে তৈরি করা হয় সেটাও কিন্তু দেখানো হয়েছে। এবং বেস ফর্ম কি জিনিস, সেই বেস ফর্ম জিনিসটাও আমরা বুঝিয়েছি, যে বেস ফর্মের একটা চিহ্ন রয়েছে। এসেছি আমার পায়ের চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। কোথা থেকে এসেছি? আমি এসেছি বেস ফর্ম থেকে, ঠিক আছে? তো আমি যে বেস ফর্ম থেকে এসেছি তার প্রমাণ কি? প্রমাণ দাও। প্রমাণটা হচ্ছে আমার আগে একটা টু থাকে। ওকে, এখন কথাটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে পাস্ট সিম্পল টেন্স রয়েছে সেই টেন্সের ক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, লেন, ত, তাম, তেন থাকে, ঠিক আছে? এবং ইন্টারেস্টিংলি ইংরেজিতে পাস্ট সিম্পল টেন্স দুইটা রয়েছে। একটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স এবং আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটার নাম শুনলে আমাদের অনেকেরই ভয় লাগে, ওরে কঠিন টেন্স, এটার জন্য স্কুলে মার খায় না এমন লোকজন খুব কম আছে। কিছু হইলেই পাস্ট পারফেক্ট টেন্স। আমার দুইটি লাল গরু থাকার আগে দুটি কালো গরু ছিল, কিন্তু আমি আমার জীবনে লাল গরু একটাও দেখি নাই, ঠিক আছে? পাস্ট
পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মূলত পাস্ট সিম্পল টেন্সই। পাস্ট পারফেক্ট টেন্স মূলত কি বলেছি? পাস্ট সিম্পল টেন্সই। অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে কোনো ডিফারেন্স নাই, একই টেন্স। দেখেন, নায়িকা এলো, নায়ক চলে গেল। সে যে কেন এলো না কিছু বলা গেল নাকি, এরকম কিছু জানা গেল না। এই যে কেন এলো না, আমরা জানি ল লাম লেন ত তাম তেন থাকে। তাহলে নায়িকা এলো এবং নায়ক চলে গেল, এখানে দুইটা পাস্ট সিম্পল টেন্স আমরা দেখতে পাচ্ছি। দুইটা পাস্ট সিম্পল টেন্স আমরা দেখতে পাচ্ছি, কারণ দুইটার শেষে কি আছে? আছে হচ্ছে ল আছে। তো ইংরেজিতে যদি দুইটা পাস্ট সিম্পল টেন্স একসাথে থাকে, তাহলে সেখানে একটা সিকোয়েন্স দেখাতে হয়। অর্থাৎ আমরা যারা নাটক দেখি তার তো ভিডিওতে দেখি, কিন্তু যখন বই লেখা হয় সেখানে তো আর ভিডিও করার সুযোগ নেই। যদি এখন বইয়ের সাথে স্ক্যান করে ভিডিও দেখানোর সুযোগ আছে, কিন্তু নভেল, শর্ট স্টোরিজ, যেগুলো আছে গল্প, সেক্ষেত্রে তো আমাদের দেখানোর সুযোগ নেই। তবে কোন কাজটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে, এই সিকোয়েন্স তখন বাক্যের ভেতরে দেখায় দিতে হয়, যে এই কাজটা আগে হলো এবং এটা পরে হলো। তো ধরেন নায়িকা এলো এবং নায়ক চলে গেল, তার মানে আমরা বুঝতে পারছি যে কোন কাজটা আগে হচ্ছে এবং কোনটা পরে হচ্ছে। কিন্তু ইংরেজিতে তো এই বোঝানোর সুযোগ কম আসলে। আমরা একটা সেন্স থেকে বুঝতে পারছি নায়িকা এলো, নায়ক চলে গেল, আসলে কোন কাজটা কখন হয়েছে উই আর কনফিউজড। অথবা নায়িকা আসা মাত্রই চলে গেল, তখন বোঝা যায় যে দুইটা একটা সিকোয়েন্সে হয়েছে, আসার পর পরই চলে গেছে। ঠিক আছে, তাহলে ইংরেজিতে যদি দুইটা পাস্ট সিম্পল টেন্সের কাজ থাকে এবং একটি কাজ আগে হয়, তাহলে যে কাজটি আগে হবে, যে কাজটি আগে হবে, যে কাজটি আগে হবে, আগে হবে, সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজ থাকবে, মানে দুটি পাস্ট সিম্পল টেন্স আসলে এখানে থাকবে, যে দুইটি ভার্ব থাকবে এবং সেই দুইটি ভার্বের টেন্স থাকবে পাস্ট সিম্পল টেন্স, অর্থাৎ ল লাম লেন ত তাম তেন থাকে, এবং এই দুটির মধ্যে একটি কাজ আগে হবে। তো কোনটা আগে হয়েছে সেটা বোঝানোর জন্যই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে পাস্ট সিম্পলের আগে সম্পন্ন হয়েছে, এই জন্য পারফেক্ট মানে কি? সম্পূর্ণ হওয়া। কখনই সম্পূর্ণ হওয়া? যে পাস্টের আগে সম্পূর্ণ হওয়া। অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সের আগে যে কাজটা হয় সেই কাজটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দুইটা কিন্তু একই টেন্স। আপনি যদি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করেন, মানে লেখালেখির ক্ষেত্রে, পরীক্ষার হলে ব্যবহার করতে হবে, এটা ট্রু, বাট ইংরেজি বলার সময় বা ইংরেজি লেখার সময় পাস্ট পারফেক্ট টেন্স না লিখে পাস্ট সিম্পল টেন্স লেখেন, তাহলেও বাক্য সঠিক হবে। তবে সেটা লেখার কায়দা আলাদা, মানে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে এই কাজটা আগে হয়েছে অ্যাট ফার্স্ট, এরকম যদি লেখেন তাহলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনার পাস্ট পারফেক্ট টেন্স লেখার কোনো দরকার নেই। কিন্তু ট্রান্সলেশন করার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে, যেহেতু পরীক্ষায় পড়বেই এই কারণে যে আপনি পাস্ট পারফেক্ট টেন্স চিনেন কিনা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি যে নায়িকা এলো এবং নায়ক চলে গেল, এখানে কোন কাজটা আগে হয়েছে? কোন কাজটা আগে হয়েছে? উই নিড রেসপন্স। সো আমরা সামান্য এখানে আমরা একটু চ্যাটটা অন করে দিব, আপনারা কেউ উল্টাপাল্টা করবেন না। তাহলে আমরা যদি বলি যে নায়িকা এলো এবং নায়ক চলে গেল, আমরা কোন কাজটা আগে ধরবো? যে কোনো একটা ধরতে পারি, আপনারা নিজে গেস করেন যে এখানে কোন কাজটা আগে হয়েছে। নায়িকা এলো, রাইট? তাহলে এটা শেষে কি আছে? ল আছে, রাইট? ল আছে, কিন্তু তার মানে এটা কোন টেন্স? দুইটাই কিন্তু একই টেন্স, দুইটাই পাস্ট সিম্পল টেন্স, কিন্তু এখানে একটি কাজ আগে ঘটেছে, আগে ঘটেছে। যে কাজটি আগে হবে সেটা লেখার সময় কিসে লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে। তার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচার কিন্তু মুখস্থ করতে হবে। আমি কি বলেছি? স্ট্রাকচার কি করতে হবে? টানা মুখস্থ। আপনি যদি এটা না করতে পারেন, আপনি জীবনে কোনোদিন ইংরেজি শিখতে পারবেন না। এটা ছাড়া কোনো উপায়ই নাই, এটার কোনো অল্টারনেটিভও নাই। টেন্স লাগবেই লাগবে, এই জন্য এত ছোটবেলা থেকে শেখানো হয়, হোয়াট এভার। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল,
পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার প্যাসিভে খুব কম ব্যবহৃত হয়, এই জন্য আমরা প্যাসিভ দেই নাই, যেটা আমাদের লাগবে না সেটা জেনেও লাভ নাই। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের নায়িকা এলো, এটা হচ্ছে আগে ঘটেছে, এই জন্য লেখার সময় এটাকে আমাদের দ্য হিরোইন কেম, এটা আমরা কি লিখবো, হ্যাড কাম, দ্য হিরো ওয়েন্ট অ্যাওয়ে। ঠিক আছে, আর ইউ ক্লিয়ার? পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ মানে প্যাসিভ ব্যবহার করা হয় না সচরাচর। তো যা প্যাসিভ ব্যবহার করা হয় না, আমাদের টেনে ব্যবহার করার কি দরকার? আই এম এ স্টুডেন্টের প্যাসিভ ভয়েস করে আমার কোনো লাভ আছে? বাংলাদেশে লাভ আছে, কারণ বাংলাদেশের লোকজন মনে করে এটা বিরাট কিছু একটা করে ফেলছি, ইংরেজি ভাষা বানায়া ফেলছি। এক পরীক্ষায় দেখলাম যে আই এম এ স্টুডেন্টের প্যাসিভ ভয়েস লিখতে দিছে। আই ওয়াজ লিটারালি শকড। হোয়াট এভার। তো আমরা একটু দেখি যে নায়ক এলো এবং নায়িকা চলে গেল, সরি নায়িকা এলো এবং নায়ক চলে গেল। কারণ হচ্ছে নায়কটা ছিল বাপ্পি, ফুচকা তোমাকে খেতেই হবে, তো এই জন্য চলে গেছে। এই সিনেমা কেউ দেখেছেন? একজন বলে হ্যাডের পরে কেম হবে মনে হয়। হ্যাঁ মুশফিক ভাই, হ্যাডের পরে কেমই হবে, কারণ আমরা বলেছি যে হ্যাডের পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো কাম ভার্বের পাস্ট পার্টিসিপল কি? কাম, কেম, কাম। ঠিক আছে, এটা ইরেগুলার ভার্ব, এই জন্য ওকে। সো কাম কেম কাম। আরে ভাই, সব জিনিস জীবনে এনজয় করতে হয়, হিরো আলমকে দেখলে অসুবিধা কি আছে? আমি তো তাকে সিরিয়াসলি নিচ্ছি না, মজার জন্য দেখা যায়। সো কাম কেম কাম। যেমন আমার একজন প্রিয় কবি আছে, যার নাম আমি এখন বলবো না, কিন্তু আমি তাকে খুব, তার কবিতা আমি মাঝে মাঝে শুনি, হোয়াট এভার। সো কাম কেম কাম। ঠিক আছে, তো আমি তো সি লিখেছি, রাইট? কেন লিখেছি? কারণ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি একটু চোখ দিয়ে দেখতে হবে, লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনার কর্ণটা একটু ওপেন করেন ভাই, কানে মনে হয় একটু ধুলা পড়ছে, জাস্ট ক্লিয়ার ইট। ওকে, এত ডিস্টার্ব করে ভাই, চ্যাট অফ করবে কে সেটা আমি ডিসাইড করবো, আপনার ভালো না লাগলে আপনি প্রিভিউ অফ করে দেন। আমি বলেছি যে এখানে আমাদের রেসপন্স দরকার আছে। সো দ্য হিরোইন হ্যাড কাম, দ্য হিরো ওয়েন্ট অ্যাওয়ে। ঠিক আছে, হিরো আলমের যে জনপ্রিয়তা আছে আপনাদের কারোরই নাই। সে বনানীতে যে গুলশানে যে ইলেকশন করছে, তা পাশ করে যাচ্ছিল, এত সহজ না। আওয়ামী রেজিমে সে এমপিতে যেয়ে দাঁড়াইছে, এত সহজ? সো হি সেইড আই ওয়েন্ট দেয়ার। দেখেন, আমরা যে এই জিনিসটা যে আহ, শুধুমাত্র ট্রান্সলেশনে ব্যবহার করবো এমন না, এটা ইংরেজির সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি দুইটা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করেন এবং একটি কাজ আগে হয়, আপনাকে ম্যান্ডেটরি, কি বলেছি, কম্পালসারি, আপনাকে পাস্ট পারফেক্ট টেন্সে বাক্যটা লিখতে হবে। দুইটা পাস্ট সিম্পল টেন্স পাশাপাশি থাকলে যদি একটি কাজ আগে হয়, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে যে কাজটা আগে হবে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমরা যারা ন্যারেশন শিখেছি, আমরা যদি একটু খেয়াল করি, না ভাই আমি পুলিশ হব, ঠিক আছে, হওয়ার পরে এই যে টেকনো B7, তাকে বাড়ি থেকে ধরে এনে থানায় এনে ডিম থেরাপি দেবো, এটা শুধু শেখানোর জন্য যে কোথায় কি কথা বলতে হয়। আল্লাহ এই তৌফিক দান করুক, আমি যাতে পুলিশের এসপি হয়ে তাকে ডিম থেরাপি দিতে পারি। সো হি সেইড আই ওয়েন্ট দেয়ার, ওকে, হি সেইড দ্যাট হি হ্যাড গন দেয়ার। সো লুক এট দিস, হি সেইড আই ওয়েন্ট দেয়ার। আমি বলেছি যে যেখানেই দুইটা পাস্ট সিম্পল টেন্স, সেখানেই একটা পাস্ট পারফেক্ট। কি বলেছি? যেখানেই, যেখানেই দুইটা পাস্ট সিম্পল টেন্স, সেখানেই কি একটা পাস্ট পারফেক্ট টেন্স। যেখানেই দুইটা পাস্ট সিম্পল টেন্স, সেখানেই একটা পাস্ট পারফেক্ট টেন্স হবেই। তো আপনি একটু খেয়াল করেন, হি সেইড আই ওয়েন্ট দেয়ার, আপনি যদি একটু খেয়াল করেন,
এই দুই বাক্য এখন আলাদা আছে, কারণ আমরা যখন কোটেশন ব্যবহার করি তখন বাক্য দুইটা কি হয়, আলাদা থাকে। দেখেন, আমরা যদি একটু ব্রেন খাটাই হালকা করে, একটু ব্রেনটা খুলি, দেখেন তো, হি সেইড অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এর মধ্যে কোন কাজটা আগে হয়েছে? হি সেইড নাকি আই ওয়েন্ট দেয়ার? আরেকজন বলে ঘটমান, এই ঘটমান জিনিস কি রে ভাই? মাস্টার আগে দৌড় দেওয়ার কিছু নাই, যেটা পড়াচ্ছি এটা ক। ইয়েস। তাহলে আমরা যদি দুইটা বাক্যকে আমরা যদি দুইটা বাক্যকে একসাথে লিখতে চাই, তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আই ওয়েন্ট দেয়ার। তো আমরা জানি যে দুইটা পাস্ট সিম্পল টেন্সকে এক বাক্যে লিখতে গেলে যে কাজটা আগে হয় সেটাকে কোন টেন্সে লিখতে হয়? কোন টেন্সে লিখতে হয়? এটা পারফেক্ট না রে ভাই, পারফেক্ট, পাস্ট পারফেক্টে। এই জন্য আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা ন্যারেশন করার সময় আমরা পাস্ট সিম্পল টেন্সকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি, কারণ কোটেশনের ভিতরে যে অংশটা থাকে ওটা আগে হয়। বুঝছেন এবার যে কই কোন জিনিস বসে আছে? দেখেন, আমরা যদি লিখি হি সেইড দ্যাট হি হ্যাড গন দেয়ার, কারণ এই দুই বাক্য যখনই একসাথে করব তখনই আমাকে যে কাজটা আগে হয়েছে ওটাকে আমাদের পাস্ট পারফেক্টে লিখতে হবে। বোঝা গেছে? তার মানে এই নিয়ম স্বর্গ মর্ত আপনি যেখানেই থাকেন না কেন, বিফোর আফটার কোনো কিছুর দরকারই নাই। জাস্ট থাকুক আর নাই থাকুক, বিফোর আফটার থাকতেও পারে, যদি নাও থাকে তাও আপনাকে পাস্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করতে হবে, আপনি যেখানেই যান না কেন। ঠিক আছে? বোঝা গেল? তাহলে কোথাকার রুল কোথায় চলে গেছে? তার মানে যেখানেই থাকবে সেখানে আপনাকে যে কাজটা আগে হয়েছে এটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন আরেকটি এক্সাম্পল দেখি। আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। আমাদের সবসময় বললাম না আমাদের বিফোর আফটার মাথায় ঢুকে গেছে, কিন্তু আদতে ইংরেজিতে যখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় অলমোস্ট জায়গায় কোনো কোথাও বিফোর আফটার থাকে না। আপনি দেখবেন যে আপনারা যদি বইটা পড়ে থাকেন কোথাও বিফোর আফটার নাই, কিন্তু হ্যাড ঠিকই আছে। কেন আছে? কারণ বিফোর আফটার লাগে না, কারণ হ্যাড তো নিজেই বলে দিচ্ছে কোন কাজটা আগে হয়েছে, রাইট? আমরা যদি এই বাক্যটা পড়ি যে হি সেইড দ্যাট হি হ্যাড গন দেয়ার, তো আমাদের বোঝাই যাচ্ছে না যে কোন কাজটা আগে হয়েছে? আমরা টেন্সের মাধ্যমে বুঝাই দিব, রাইট? একজন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদি তিনটা হয়, তিনটি পাস্ট সিম্পল টেন্স একসাথে থাকে, তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা যাবে না। এটা তো শিটে বলেই দিয়েছি, সেক্ষেত্রে আপনাকে পাস্ট সিম্পল টেন্সেই লিখতে হবে। ঠিক আছে? তাহলে দুটি কাজের মধ্যে যদি একটি কাজ আগে হয় তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু যদি দুটির পর, দুটির চেয়ে বেশি থাকে, দেখেন, একটির পর একটা কাজ ধারাবাহিকভাবে ঘটেছিল, এরকম কাজগুলো যদি ক্রমে লেখেন, মানে একসাথে লেখেন, ক্রমানুসারে লেখেন, তাহলে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তখন আপনি কোনোভাবেই আর পাস্ট পারফেক্ট টেন্সে যেতে পারবেন না। ওকে? সো দেখেন, সে ঘুম থেকে উঠলো, দাঁত মাজলো এবং বেরিয়ে গেল। তাহলে এখানে কাজ আছে কয়টা? একসাথে কয়টা কাজ আছে এক বাক্যের ভেতরে? মোর দ্যান টু। তাহলে তখন আর পাস্ট পারফেক্ট টেন্স কি প্রযোজ্য? দেখছেন টেন্স কত পেঁচানো, একটার সাথে আরেকটা কতটা কানেক্টেড। তখন আপনি আর পাস্ট পারফেক্ট টেন্স লিখতে পারবেন না। তার মানে পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে দুইটা কাজ থাকতে হবে, এবং দুইটার মধ্যে একটা আগে হতে হবে। তিনটা হইলে বিপদ, তিনটা হলে তখন আর পাস্ট পারফেক্ট টেন্সে যাওয়া যাবে না, সরাসরি তিনটাই পাস্ট সিম্পল টেন্সে লিখতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা আইএলস এ থাকে প্রচুর, হ্যাঁ। এই রুলটা আমি আইএলস থেকেই দিয়েছি। এখানে যা আছে সব রাইটিং এর গ্রামারও আছে।
তো আমরা একটু ফলো করি, যারা এত সময় বুঝতে পারছেন না ব্যাপারটা। দেখেন, আমরা একটা বাক্য পড়ি। কে জানি স্ক্রিন শেয়ার করতেছে, কে, কার এত শখ? তারা কেউ মনে হয় মেসেজ দিছে, এখন কান্নাকাটি করতেছে, আমাদের দেখাইতে চায়। হোয়াট এভার। এখন ঠিক আছে। সো দেখেন, আমরা একটু দেখি, আমরা একটা এক্সাম্পল দেখবো, বাস্তব এক্সাম্পল। যে ধরেন, when we got home last night, এখানে কিন্তু এটা একটা আলাদা বাক্য। এবং আমি বলেছি যে পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে পাশাপাশি দুইটা বাক্য, পাশাপাশি দুইটা বাক্য, যে দুইটা বাক্যই সিম্পল সেন্টেন্স। সিম্পল কিরকম? ধরেন, আই ওয়েন্ট, ফুল স্টপ, হি হ্যাড লেফট। আমি খাচ্ছিলাম এবং ক্লাস করছিলাম, এটা কি একটার আগে আর একটা? এটাতে একসাথে দুইটা হচ্ছে। আমি বলেছি একটি কাজ একটি কাজের আগে হবে। দুইটা একসাথে চলমান থাকলে আলাদা বিষয়। ওকে, আই ওয়েন্ট, হি হ্যাড লেফট, এরকম হতে পারে। অর একসাথে থাকতে পারে দুইটা বাক্য, মানে কোন একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকতে পারে। ড্যাড বলেন, হ্যাড বলেন, সবকিছু, যে কোনো ধরনের কনজাংশন থাকতে পারে। তাহলে দুইটা বাক্য হয় একসাথে থাকবে, না হলে আলাদা থাকবে, পাশাপাশি। কিন্তু দুইটা সিম্পল হইতে হবে। যদি পাশাপাশি থাকে সিম্পল সেন্টেন্স হতে হবে। আর যদি একসাথে থাকে তাহলে তো কমপ্লেক্স, কম্পাউন্ড, এনিথিং হতে পারে। সো দেখেন, আমরা একটু দেখি, when we got home last night, আমরা যখন বাড়ি গেলাম, গিয়ে আমরা দেখলাম, we found that somebody had broken into the flat. এই ব্যাটা এখনো ডাক্তার নিয়ে পড়ে আস। আমরা তো এখন অ্যাজ সুন অ্যাজ পড়ছি না, রাইট? উই আর টকিং অ্যাবাউট পাস্ট পারফেক্ট টেন্স। সো এটাতে ফোকাস করেন, যেটা পড়াই সেটা বোঝেন আগে। মাস্টারের উপর দৌড়ানো তো কিছু নাই। বাপের আগে হাঁটতে গেলে বহুত সমস্যা ভাই। সো আমি যখন যেটা পড়াচ্ছি এটাতে ফোকাস করেন। কোনটা কি কোথায় দরকার আছে, আই নো ইট ভেরি ওয়েল, আই উইল টিচ ইউ। সো দেখেন, আমরা যখন বাড়ি গিয়ে দেখলাম যে আমাদের দরজা ভাঙা। এবার বলেন, যে বাড়ি গিয়ে আমি দেখলাম যে দরজা ভাঙা, বলেন তো আপনি দেখেছেন আগে না দরজা ভেঙেছে আগে? উই ফাউন্ড দ্যাট somebody broken into the flat, তার মানে আপনি যখন দেখছেন তার আগেই ভাঙা শেষ। somebody had broken into the flat, এই জন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। বুঝতে পেরেছি? তার মানে পাস্ট সিম্পল টেন্সের আগে যদি কোনো ঘটনা ঘটে, অর্থাৎ দুটি পাস্ট সিম্পল টেন্সের কাজের মধ্যে একটি যদি আগে ঘটে যায়, দুইটা কিন্তু পাস্টেরই কাজ, তাই না? কেউ বাড়িটা ভাঙছে, দরজাটা ভাঙছে, এবং কেউ দেখছে। তো আমি যখন দেখেছি তার আগে দরজাটা ভাঙা হয়ে গেছে, তার মানে হচ্ছে যে ওই কাজটা আগে হয়ে গেছে। তাহলে পাস্ট সিম্পল টেন্সের কাজটা যদি আগে হয়ে যায়, তাহলে সেটাকে কিসে লিখতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, আই থিঙ্ক বুঝাতে পেরেছি। সো দেখেন, কারেন, কারেন আর্মস্ট্রং, আই মিন এই কারেন আর সেই কারেন না, এখানে আমরা কারণ নাম বুঝে দেই। আসিফ বোঝে নাই কিছু, সে বুঝছে ঠিকই, কিন্তু এখন সে নাটক করতেছে। আসিফ ডিডেন্ট কাম টু দ্য সিনেমা উইথ আস, বলছে আসিফ আমাদের সাথে সিনেমায় যায় নাই। আমি বলেছি যে পাশাপাশি জিনিস মানে কি, দুইটা পাশাপাশি বাক্যের মধ্যেও যদি এমন হয় যে একটি কাজ আগে হয়েছে, দুইটা পাশাপাশি বাক্যের মধ্যে দেখা গেল যে দ্বিতীয় বাক্যের কাজটা আগে হয়েছে, তাহলে সেটাও কিসে হবে? এই বিফোর আফটার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এখন লোকজন।
হাই রে বেচা, কোনোদিন ইংরেজি শিখতে পারবে না। বিফোর আফটার কেউ ব্যবহারই করে না, ওইটা জাস্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য। পাস্ট পারফেক্ট, রাইট? তাহলে দুটি পাশাপাশি বাক্যের ভেতরেও যদি একটা বাক্য আগে হয়, মানে একটা বাক্যের কাজ, তাও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, এটাই বলেছি। আর এক বাক্যের মধ্যেও হতে পারে, এই যে আমরা একসাথে বাক্য লিখেছি না, উই ফাউন্ড দ্যাট সামবডি হ্যাড ব্রোকেন ইনটু দ্য ফ্লাড, এটা কি একসাথে না দুইটা? এই দুইটা ভার্ব মিলে তো এক বাক্য, আর এখানে তো দুইটা বাক্য। যে আসিফ আসিফ ডিডন্ট কাম টু দ্য সিনেমা, তাহলে আসিফ সিনেমাতে আসে নাই। কেন আসে নাই? কারণ হচ্ছে যে সে সিনেমাটা দেখে ফেলেছে। তো তার মানে আমরা, সে আসে নাই, তো আসার আগে, এটা কোন টেন্সে আছে? ডিডন্ট কাম, এটা কোন টেন্স? এটা কোন টেন্সে আছে? পাস্ট সিম্পল। তার মানে পাস্ট সিম্পলের আগে যদি কোনো কাজ ঘটে, সে যায় নাই, এই না যাওয়ার আগে কোন কাজ ঘটেছে? সে সিনেমা আগে দেখে ফেলেছে, রাইট? তাহলে হি হ্যাড অলরেডি। আচ্ছা, আমরা এখানে ডি না দিয়ে হ্যাড দিয়ে দিই, নাহলে অনেকের মাথা আবার পাগল হয়ে যাবে না। বুঝে গেছে? তার মানে এই কাজটা যেহেতু আগে ঘটেছে, এই জন্য আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি। তার মানে এই জিনিসটা দুইটা পাশাপাশি বাক্যের ভিতরে হতে পারে, যে দুইটা পাশাপাশি বাক্যের ভিতরে যে কাজটা আগে হচ্ছে, আমরা যদি ইচ্ছা করি, ভাই বিফোর আফটার তো আমি শেখাচ্ছি না এখন, বিফোর আফটার তো আছে শিটে। শিটটা কি খুলে দেখেন নাই? এটা তো পড়াবো আমি। আগে বাস্তবতা শেখেন, তারপর গ্রামার শিখেন। সো দেখেন, এখানে আমরা একটা বাক্য দেখি, আই থট দ্যাট আই হ্যাড ডান দ্য রাইট থিং। আবারও হ্যাডটা পূর্ণাঙ্গ করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। হ্যালো, আমি ক্লাসে আছি। ওকে, তো আমরা একটু দেখি যে আই থট আই হ্যাড ডান দ্য রাইট থিং। দেখেন তো, আমি আগে ভেবেছি নাকি আগে করেছি? আর বুদ্ধি খাটান। আই থট, এখানে দ্যাট আছে আসলে, আবার দ্যাট দিয়ে দিই নাহলে। বলেন, আমি আগে ভেবেছি নাকি আগে কাজটা করেছি? আগে ভেবেছি, বা আগে কাজ করছি, তারপর মনে হয়েছে যে আমি তো সঠিক কাজ করছি। থট মানে কি? মনে করা। আগে কাজটা করে ফেলছি। তাহলে আমি আগে কাজটা করেছি, দেন আমি ভেবেছি, রাইট? আই থট দ্যাট, আমি ভাবলাম, আমি তো ভেবেছিলাম কাজটা আমি করেই ফেলছি ঠিকঠাক। তো আমরা পরীক্ষার দিয়ে এসে পরীক্ষার পরে কি ভাবি? যে সব সঠিক হয়েছে, তাই না? ওই থটটা একটু চিন্তা করেন, আমরা পরীক্ষা দিয়ে চলে আসি, আমি আগে করছি, দেন আমার কাছে মনে হয়েছে যে কাজটা ঠিক হয়েছে। কয়েকটা বলি নাই, বলেছি পাশাপাশি দুইটি বাক্য যদি কমা ছাড়া সেপারেট থাকে, তবুও তো এই নিয়ম প্রযোজ্য হবে। কখন হবে? যদি আপনি যার কাছে লিখছেন তাকে বোঝাতে চান কোন কাজটা আগে হয়েছে। আপনারা গ্রামারটাকে মনে করেন যে এটা একটা ল্যাবরেটরি। তো ভাষা তো ল্যাবরেটরি বিষয় নয়। ভাষা কি করতে হয়? ভাষা কি ল্যাবরেটরি বিষয়? ভাষা হচ্ছে প্রয়োগ করতে হয়। সো আপনি যাকে লিখছেন তাকে তো আপনি বোঝাতে চান যে কোন কাজটা আগে হয়েছে, এই বোঝানোর জন্য ইংরেজিটা, মানে পাস্ট পারফেক্ট টেন্স তৈরি করা হয়েছে। এখন আপনারা ভাবছেন যে এটা শুধু গ্রামারের বিষয় না। ধরুন আপনি আমাকে একটা মেইল করছেন, তো মেইলের পরে আপনি কি করছেন? করার পরে আপনি বলছেন যে আরে আমার তো একটা ভুল হয়ে গেছে, রাইট? তো মেইল তো তার আগে আপনি পাঠায় ফেলছেন। এখন আপনি এটা কি করে বুঝাবেন? তখন আপনি বোঝানোর জন্য প্রথমে যে কাজটা ভুল করেছেন, আগে যে কাজটা করেছেন সেটা আপনি মেনশন করবেন, করার পরে আপনি বলবেন যে দেন আই রিয়েলাইজড। ঠিক আছে? সো at first I thought that I had done the right thing. Okay, but soon I realized, এবারও দেখেন,
পূজায় এক প্রশ্ন করে আর এক। বাট সুন আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাড মেড এ মিস্টেক। বলেন তো, আগে মিস্টেক করছেন না রিয়েলাইজ আগে করছেন? হে হে, বুঝে গেল? তো দুইটা বাক্য আমরা একসাথে জুড়ে লিখেছি, আমার রিয়েলাইজেশন হয়েছে। এখন কোন বুদ্ধিজীবী যদি হ্যাডের বদলে শুধু মেড লেখে তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। কারণ এটা হচ্ছে গ্রামার এমন একটা বিষয় যে আপনি হ্যাডটা কেন লিখেছেন শুধু বোঝানোর জন্য যে এই কাজটা আগে হয়েছে, আগে আমি মিস্টেক করছি পরে বুঝছি। এখন আপনি যদি হ্যাড ব্যবহার না করেন তাহলে বোঝা যাবে আপনি যখন মিস্টেক করছেন জেনে বুঝে করছেন। বোঝা গেল? একটা পাস্ট আপনি হ্যাড তুলে দিবেন, মনে হবে যে দুইটা সাইমালটেনিয়াসলি ঘটছে, মানে একই সাথে দুইটা হয়েছে, আপনি বুঝছেনও আবার ভুলও করছেন, বুঝে বুঝে ভুল করছেন। আমি জেনে শুনে বিষ করিয়াছি পান নাকি? পড়েছেন এই গান, শুনেছেন না? আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রেম করেছেন আর কি, মারাও খাইছেন। বোঝা গেছে? তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মূলত এই কাজে ব্যবহার করা হয়। প্রথমে আমি ভেবেছিলাম আমি সঠিক কাজটাই করছি, বাট পরে আমি বুঝতে পারলাম, বাট আই সুন, আমি ঠিকই পরে বুঝতে পারছি যে আই হ্যাড মেড এ মিস্টেক, একটা ভুল তো একটা হয়েই গেছে, এই আর কি। দেন আমরা এক বুদ্ধিজীবীকে আবিষ্কার করব। দেন আমরা একটা বুদ্ধিজীবীকে আবিষ্কার করব। সেই বুদ্ধিজীবী একটা মেইল লিখছে। একজন বলে জেনে বুঝে ভুল করলে কি রিয়েলাইজ হবে? না, আপনি লিখবেন যে নো আই নো দ্যাট, হ্যাঁ আমি জেনে শুনে ভুল করেছি। সেক্ষেত্রে তো রিয়েলাইজ করার কিছু নেই, রিয়েলাইজ কখন হয়? পরে হয়। ওকে, এক বুদ্ধিজীবী তার প্রেমিকাকে এখন একটা মেইল করবে, এবং মেইল করার সময় সে একটা কাহিনী করবে। দেখেন, আই রোট ক্লারা, আই নো দ্যাট। নো নিউ নন, রাইট? এটা দুইভাবে উচ্চারিত হয়, নিউ বলা যায়, নো বলা যায়। সো আই রোট ক্লারা অ্যান ইমেল টু থ্যাংক হার ফর দ্য প্রেজেন্ট। তো আমি ক্লারাকে একটা কি করছি, চিঠি পাঠাচ্ছি, ফর দ্য প্রেজেন্ট দ্যাট শি হ্যাড গিভেন মি ফর মাই বার্থডে লাস্ট উইক। ঠিক আছে? একটু খেয়াল করেন। তাহলে দেখেন, আমি একটা চিঠি লিখছি, মেইল লিখছি একটা প্রেজেন্টের জন্য। প্রেজেন্ট মানে কি ভাই? উপহার। এখানে প্রেজেন্ট মানে আমার বর্তমান পড়িয়ান না, প্রেজেন্ট মানে উপহারও হতে পারে, ঠিক আছে? একটা শব্দের অনেক অর্থ হতে পারে। উপহার দিয়েছে, গিফট। বা চিঠির ইংরেজি কি বলেন তো একটু, সবাই বলে দেন ওনাকে একটু। চিঠির ইংরেজি কি? লেটার। ঠিক আছে? সো ফর দ্য প্রেজেন্ট শি হ্যাড গিভেন মি ফর মাই বার্থডে। বলেন তো, আমি আগে চিঠি লিখছি নাকি আগে গিফট পাঠিয়েছে, কোনটা? আগে চিঠি লিখতেছি। কত ভালো! কিছু পাঠানোর আগেই থ্যাংক ইউ দিয়ে দিলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, যে গিফটটা দিয়ে দিচ্ছেন। আগে উপহারটা দিয়েছে। তাহলে এই যে শি হ্যাড গিভেন মি, ওকে। তাহলে শি হ্যাড গিভেন মি দ্য গিফট, এই প্রেজেন্টটা পরে মানে এখানে লেখা হয়েছে, এটা আসলে এখানে আছে। যাই হোক, আপনি একটু বড় হলে জানতে পারবেন। তো শি হ্যাড গিভেন মি ফর মাই বার্থডে লাস্ট উইক।
বাট অ্যাজ সুন আই প্রেস দ্য সেন্ড বাটন, তো আমি সেন্ড বাটন করলাম, সেন্ড বাটন মারা হয়ে গেছে, মেরেই আমার যেটা না, আমার এখানে অ্যাজ সুন আজ দেখলে লেখার দরকার নেই। আমরা যেখানে বোঝাতে চাইবো যে এই কাজটা আগে হয়েছে, জাস্ট দেখেন আমরা দুইটা বাক্য একসাথে লিখেছি, অ্যাজ সুন অ্যাজ আই প্রেস দ্য সেন্ড বাটন, দেয়া মাত্রই একজন খুঁজতেছিল না যে একসাথে দুইটা ঘটলে কি হবে, যে একসাথে যদি দুইটা হয় তাহলে মানে হওয়া মাত্রই হলে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি আমরা, হ্যাডস অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারি, নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, হোয়াটএভার, সেগুলো আমাদের পরের আলোচনার বিষয়। সো অ্যাজ সুন অ্যাজ আই প্রেস দ্য সেন্ড বাটন আই রিয়ালাইজ দ্যাট হোয়াট আই রিয়ালাইজ আই হ্যাড মেড এ মিস্টেক, আমি একটা ভুল করছি। তার মানে আমি তাহলে কি করছি, বাটন প্রেস করে দিছি, দেওয়ার পরপরই আমার মনে হয়েছে আরে কি করলাম, আমরা এরকম হয় না যে একজনের মেসেজ আরেকজনের কাছে চলে যায়, তা আগে মেসেজ চলে যায় নাকি ভুল বুঝতে পারেন আগে, মিস্টেক আগে করে ফেলি, রাইট, দেন উই রিয়েলাইজ। সো আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাড মেড এ মিস্টেক, অ্যান্ড হোয়াট দ্য মিস্টেক ইজ দ্যাট আই হ্যাড সেন্ট ইট টু হার সিস্টার। বিপদ নাকি? আচ্ছা আমরা, and I had made a mistake and had sent it, এখানে হ্যাড দেওয়ার দরকার নেই কারণ দুই পাশে সেম, না দিলেও চলে। আর ইউ ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? এরপরেও যদি আপনি পাস পারফেক্ট টেন্স না করতে পারেন তাহলে আর কি বলবো। অলরেডি সেটা মেনশন আছে ভাই, ফর দ্য প্রেজেন্ট দ্যাট শি হ্যাড গিভেন মি। আপনারা যখন প্রোনাউন শিখবেন তখন বুঝতে পারবেন যে এই দ্যাটটা আসলে প্রেজেন্টের অল্টারনেটিভ হিসেবে কাজ করছে। যে উপহারটা সে দিয়েছিল, এই যে সে উপহারটা কি সেটা আমরা জানি না, কিন্তু উপহার দিয়েছিল এটা তো বলেই দিয়েছে। এবার আমাদের সেই বিখ্যাত বাক্য যে আমরা একটু দেখি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এবং ডাক্তার আসার পরে রোগী মারা গেল। যদিও আমাদের দেশে এখন গুগল ডাক্তার আছে, সবাই ওটা দিয়ে ডাক্তারি করে। হ্যাঁ বাংলা তো বলছি, বাংলা বলি না এমন কোনো বাক্য আছে নাকি? সবগুলোতে বললামই। সো আমরা একটু দেখি আমাদের পরিচিত বাক্য দেখি, সহজ বাক্য। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আমরা একটু দেখি, খেয়াল করি। যদি এখানে উত্তর দেয়া আছে অনেকে এটা দেখেই বলে দিবে, না বুঝিয়া চাপ নাই। সো দেখেন আমরা বলেছি যে দুইটা পাস্ট সিম্পল টেন্সের বাক্য থাকবে। তো এখানে আমরা কি করে বুঝলাম যে দুইটা পাস্ট সিম্পল টেন্সের বাক্য আছে? কি করে বুঝলাম? এই যে দেখেন শেষে কি আছে, ল, লাম, লেন, ত, তাম, তেন। আই তো পড়াইছি আগে, একটু আগেই পড়াইলাম যে বাক্যের শেষে যদি ল, লাম, লেন, ত, তাম, তেন থাকে তাহলে উহা বাংলাতে পাস্ট সিম্পল টেন্স। বুঝে গেল? তাহলে এখানে দুইটা পাস্ট সিম্পল টেন্সের কাজ আছে। একটা হচ্ছে ডাক্তার আসিল এবং তার পূর্বে রোগীটা মারা গেল। তো লেখার জন্য আমরা ল একটা তুলে দিছি, কিন্তু আসলে দুইটা আছে, সেটা প্রমাণ হচ্ছে শেষে ল আছে। তো আমরা দুইটা বাক্য পেয়েছি। এখন আমাদের ইংরেজিতে লেখার সময় ঘটনা অন্যরকম। আগে আমাদের নির্ণয় করতে হবে যে কোন বাক্যটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখেন তো এখানে কোন কাজটা আগে হয়েছে, রোগী মারা গেল, রাইট? তার মানে ইংরেজিতে লেখার সময়, ইংরেজিতে লেখার সময় এটা কিসে লিখতে হবে? পাস্ট পারফেক্টে, রাইট? কোথায় লেখার সময়? ইংরেজিতে। আর এটা কি হবে তাহলে? এটা কোন টেন্স হবে?
বাকিটা কোন টেন্স হবে? পাস্ট সিম্পল। এটা তো আমরা বলেই দিয়েছি যে এখানে পাস্ট সিম্পলেরই বাক্য দুইটা। ঠিক আছে। তাহলে আমরা এখন জেনে গিয়েছি যে কোনটা কোন টেন্স। এবার আমাদের লিখতে হবে। মনে রাখতে হবে যে বাংলার যে বাক্যের গঠন এবং ইংরেজি লেখার কায়দা কিন্তু একই নয়। দুইটা ভাষা দুইভাবে কাজ করে, এটা তো আমি গতদিন ভালো করে বুঝিয়েছি। যে আমরা নিজেরা মিলানোর স্বার্থে কিছু নিয়ম টিম আবিষ্কার করছি, করে এই এখন শেখাচ্ছি। এগুলো সবই হচ্ছে যে বানানো নিয়ম কানুন। গ্রামার জিনিসটা বানোয়াট। তো দেখেন, এটা লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে যদি কোনো কনজাংশন থাকে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ দুইটা বাক্য যদি একসাথে আছে এবং একটা পাস্ট পারফেক্ট টেন্স একটা পাস্ট সিম্পল, তাহলে আমরা প্রথমে কনজাংশনটা বসায় নিব বিফোর। ইংরেজির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা, রাইট? সো আমরা ইংরেজি নিয়মে যাব। দেখেন, বিফোর আমরা আগে লিখে নিলাম। বিফোরের বাংলা কি? আগে, রাইট, বা পূর্বে। মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স সবসময় বিফোরের আগে বসে। কিন্তু বাংলাতে আসলে কোথায় রয়েছে দেখেন তো। বাংলাতে যেখানেই থাকুক না কেন, যদি আমরা বিফোর আফটার ব্যবহার করি, ইংরেজিতে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হয়, আর আফটারের পরে। লেখার সময় কিন্তু পরে লিখতে হয়, এর মানে পরে যে কাজটা হয়েছে এরকম না কিন্তু। কি করার সময়? লেখার সময়, মানে যখন আমরা সাজাবো, এটাকে আমরা অর্গানাইজেশন বলি, সাজানো, ডেকোরেশন করি, তখন আমাদের কোথায় রাখতে হবে এটা হচ্ছে পরের বিষয়। সো আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হয়। বসাতে হয়, এটা ডেকোরেশন স্টাইল আর কি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, রোগী মারা গেল। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? ওই যে আমাদের স্ট্রাকচার কোনটা, সাবজেক্ট প্লাস, এটাও মেনশন করে দিই, নাহলে অনেকের মাথার উপর দিয়েও যাচ্ছে নাকি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পিপি, রাইট। বিফোর মানে আগে, যে পাস্ট পারফেক্ট টেন্স আগে। বিফোর মানেই পূর্বে, আমি এটা বলে দিয়েছি। বিফোরের মানেই হচ্ছে পূর্বে, সুতরাং লেখার সময় পূর্বে লিখবো। তাহলে আমাকে এই বাক্যটা আমাকে পূর্বে লিখতে হবে। তা আপনি 1 ঘন্টা পরে কেন আসছেন, এটার কি দায় আমার? আপনি কেন 1 ঘন্টা পরে আসছেন? আসার তো দরকারই ছিল না, ঘুমাইতেন। ওকে। যাদের ছুটি লাগবে তারা ঘুমাতে পারেন, কারণ ক্লাসের রেকর্ডিং দেয়া হচ্ছে, সো কষ্ট তো না এখানে। ঘুমায় যাবেন, পরের দিন উঠে দেখবেন, কোনো চাপ নাই। ক্লাসে মনোযোগ দেন। তাহলে আমরা কি লিখবো? দি পেশেন্ট হ্যাড ডায়েট। পরেরটা কোন টেন্স হবে? এই যে পাস্ট সিম্পল টেন্স, দ্য ডক্টর কেম। এটাকে আরেকভাবে লেখা যায়। দেখেন, এখান থেকে শুরু করবেন। এটাকে আরেকভাবে লেখা যায়, যেটা পাস্ট পারফেক্ট টেন্স সেটা সহ আগে আমরা শুরু করব, ঠিক আছে? কোনটা? যেটা পাস্ট পারফেক্ট টেন্স সেটা আমরা আগে শুরু করতে পারি। এভাবে লিখতে পারি, বিফোর দি ডক্টর কেম, দি পেশেন্ট হ্যাড ডায়েড। এভাবে লিখতে পারেন, অথবা এভাবে লিখতে পারেন, আহ একই হয়। ওকে।
এখন আপনি যদি ধরেন বিফোর ব্যবহার না করেন পরীক্ষায়, পরীক্ষায় না বাস্তব জীবনে, যদি আপনি কমা দিয়ে লেখেন, তাহলে কি ভুল হবে নাকি? বলেন তো ভুল হবে কিনা? বাস্তবের কথা বলছি, পরীক্ষা হলে কিন্তু কমা করা যাবে না। কোনো ঝামেলা আছে? আপনি যদি এখানে ফুল স্টপ দেন, দিয়ে 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 লেখেন, তাও কোনো ঝামেলা হবে? না, এটাও কারেক্ট। কারণ হচ্ছে যে আপনি টেন্স ঠিকই লিখেছেন, এবং এখানে বোঝাই যাচ্ছে কোন কাজটা আগে হয়েছে। কি করে বুঝলাম? পাস্ট পারফেক্ট টেন্স তো আগে আছে, মানে হ্যাড ডাইড, মানে এই কাজটা আগে হয়েছে, অলরেডি বোঝাই যাচ্ছে, তো বিফোর লেখারও দরকার নাই তো। কথা ক্লিয়ার না? হয়ে গেল আছে? ওকে, তো আমি এখানে লিখে দিলাম, না হলে আবার লোকে বলবে যে কি হলো এটা, স্যার কি করলো এটা। সুন্দর লাগে, কিন্তু আপনাদের জ্বালাই তো লিখতেই হচ্ছে, না হলে বলবে যে স্যার ভুল পড়াইছে, পরে মার খাইতে পারি জনগণের হাতে। আহ, এখন সঠিক পড়লেও বিপদ। ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। এক্সামে না দিলে প্রবলেম নাই, এক্সামে পরীক্ষায় দেয়াই হয়েছে যে আপনি বিফোর আফটার ব্যবহার বুঝেন কিনা, এটা জানার জন্য পরীক্ষায় ট্রান্সলেশনটা দেয়া হয়। তো আপনি যদি না দেন তাহলে তো এটা বিপদ না। কিন্তু আপনি যদি পরীক্ষার খাতায় লেখেন, মানে এর ভেতরে, তাহলে কোনো ভুল নেই, মানে বাস্তব জীবনে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। এটা বাংলাদেশ তো, এখানে সবসময় 50 বছর পুরনো রুল পড়ানো হয়, মানে ইংরেজির ক্ষেত্রে। ইংল্যান্ড যা বাদ দেয়, মানে ধরেন আমেরিকা, ইংল্যান্ড বা আমেরিকারা যেটা বাদ দেয় তাদের রুল থেকে, সেটা বাংলাদেশে চালু করা হয়। সেকেন্ড হ্যান্ড মাল আর কি, আমরা যেটা বলি, সব জিনিসই সেকেন্ড হ্যান্ড। জি, পিপি মানে পাস্ট পার্টিসিপল ভাই, একটা সংক্ষেপে লিখেও শান্তি দিবেন না আপনারা। ওকে, ডাক্তার আসিবার পরে রোগী মারা গেল। আবার একটু দেখি, আমাদের সেম ঘটনা, তাহলে কোন কাজটা আগে হয়েছে? কোনটা আগে হয়েছে? আগে ডাক্তার আসছে, তাই না? এটা পাস্ট পারফেক্ট, যেটা আগে হয়েছে। কত সহজ একটা জিনিস। আর এটা হচ্ছে পাস্ট সিম্পল। এবার আমরা আগে কি করব? কনজাংশনটা লিখে নেব। কোনটা? পরে ইংরেজি কি? আফটার। আগে কিন্তু টেন্সটা ডিটেক্ট করে নিতে হবে। অনেক মাতব্বর আছে যে টেন্স ডিটেক্ট না করে লেখা শুরু করবে। প্রথম কাজটা কি? কোনটা পাস্ট পারফেক্ট টেন্স সেটা আগে খুঁজে বের করা, দেন বিফোর আফটার বসানো। নাহলে কিন্তু মাথা গোলায় যাবে, সবাই মনে করবে যে আফটার মানে তো পরে, তো পরে যে কাজটা হয়েছে এটা আফটারের পরে লিখে দেই। এরকম ঘটনা না কিন্তু। ওকে, সো আমরা আগেই পাস্ট পারফেক্ট টেন্স নির্ণয় করেছি। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা আমাকে কোথায় লিখতে হবে? আফটারের পরের অংশে। দি ডক্টর হ্যাড কাম। দেন আমরা পাস্ট সিম্পলটা আফটারের আগে লিখে দিলাম, দি পেশেন্ট ডায়েট। এবার একটা মজা দেখবেন, আমরা এখন জাস্ট আফটারের জায়গায় বিফোর লিখব। ঠিক আছে, আফটারের জায়গায় কি লিখবো? বিফোর লিখব। কিন্তু আমরা টেন্স ঠিক রাখবো। টেন্স ঠিক রাখবো, রেখে বিফোরের জায়গায় কি লিখবো আমরা? সরি, আফটারের জায়গায় কি লিখবো? বিফোর। একটু দেখেন, তাহলে আমরা বিফোর লিখেছি। বিফোর লিখলে পাস্ট পারফেক্ট টেন্সটা কোথায় চলে যাবে? কোথায়? আগে চলে যাবে। দেখেন তো, আর পাস্ট সিম্পল টেন্স কোথায় চলে যাবে? দেখেন তো মিনিং সেম আছে কিনা, একটু হালকা করে দেখেন। মজা না?
হা হা হা। মানে যদি পরীক্ষা পরে লেখা থাকে তাও আপনি বিফোর দিয়ে আনসার করতে পারবেন, যদি আপনি টেন্সটা ঠিকভাবে বসাইতে পারেন। দেখেন আমি জাস্ট আফটারের জায়গায় বিফোর ব্যবহার করছি, এবং টেন্স যেটা যেখানে বসার কথা সেখানে বসাই দিছি, মিনিং সেম। দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েট। তার মানে বিফোর আফটারের যে ভূত আছে ওটা আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন, ইফ ইউ ক্যান হ্যান্ডেল ইট। ঠিক আছে। বিফোর আফটার না দিয়ে লিখলে ফোকাস রাইটিং এ কোনো অসুবিধা নেই রে ভাই, আমি এত সময় তো এটাই বললাম যে এটা কোনো সমস্যা নেই, একই জিনিস। কিন্তু গ্রামারের ক্ষেত্রে আপনাকে সঠিক লিখতে হবে। গ্রামারের ক্ষেত্রে আপনাকে সঠিক লিখতে হবে, কারণ আপনাকে গ্রামারটা দেয়াই হয় এই কারণে যে আপনি পাস পারফেক্ট টেন্স চিনেন কিনা বা বিফোর আফটার চিনেন কিনা। এটা তো বাংলাদেশ, সো ওই ওল্ড সিস্টেমে সবসময় চলতে হবে। জি, বিফোর আফটার শুরুতে হলে মাঝখানে কমা হবে, এটা কেন হবে পরে আলাপ করবো আমরা। দেখেন, অর্থের পরিবর্তন ছাড়াই বিফোর আফটারের স্থানে হোয়েন ব্যবহার করা যেতে পারে। সো আমরা এখানে যদি আমরা বিফোর আফটার ব্যবহার না করে হোয়েন ব্যবহার করি তাও কোনো সমস্যা নেই। দ্য পেশেন্ট ডায়েড হোয়েন দ্য ডক্টর হ্যাড কাম, সেটাও কারেক্ট সেন্টেন্স, এবং এটাতে কোনো ভুল নাই। পরীক্ষাতে যদি আপনি আফটারের জায়গায় হোয়েন লেখেন তাও কারেক্ট। বুঝাতে পেরেছি? মূল ব্যাপারটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে, আর পাস্ট সিম্পলেরটা পাস্ট সিম্পলে লিখতে হবে। এখন আপনি বিফোর আফটার কোথায় কি করবেন সেটা আপনার বিষয়, যে আপনি কোনটা সিলেক্ট করবেন। টেন্স ঠিক থাকলে মূল ঘটনা হচ্ছে, এবং যেখানে যেটা বসার কথা, বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, এই সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে আপনি যেভাবে লিখবেন সেভাবে সঠিক হবে। যেমন আমরা আগের বাক্যটা একটু চেক করি তাহলে, যেটা আমাদের কি দিয়ে লিখছিলাম আমরা, বিফোর দিয়ে লিখেছিলাম কোনটা, এই যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা আমরা কি দিয়ে লিখবো, ওয়েন দিয়ে লিখবো। এটাও কারেক্ট হবে। যে কোনো ভাবে লিখতে পারেন, হ্যাঁ। দ্য ডক্টর কেম, পরীক্ষায় এটা লিখলে কোনো ভুল নাই, হ্যাঁ, কোনোটাই ভুল নাই। কিন্তু এইটা কেন লিখতে হবে, কারণ বাংলাদেশ ওল্ড স্কুল তাই। এটা সবাই, এটা হচ্ছে ওল্ড স্কুল আর কি, মানে পুরনো পদ্ধতি। এবার আমরা বিফোরটাকে চেঞ্জ করব, করে আমরা আফটার ব্যবহার করব। ওকে, আমরা সবই ঠিকঠাক রাখলাম। এখন আমরা বিফোর না লিখে একই অর্থে আফটার লিখতে চাই। ধরুন আমার ভূত লাগলো যে আমি পূর্বের জায়গায়, যদি আমার ভূত লাগে তাহলে আমি পূর্বের জায়গায় কি ব্যবহার করতে পারি, পরে ব্যবহার করলাম, করে দেখি যে আমার বাক্য সঠিক হয় কিনা। আফটার। সো দেখেন না, তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স আফটারে কোথায় বসে, পরে বসে, বসালাম। আর পাস্ট সিম্পলটা আগে বসাই দিলাম। দেখেন তো ঠিক আছে কিনা। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েট। ঠিক আছে, এ পর্যন্ত বোঝাতে পেরেছি। সো দ্যাটস অল ফর টুডে। আগামী দিনে আপনারা এই শীটটা আবার পড়ে আসবেন, বাকি টেন্সগুলো আমরা আগামী দিনে ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে। ওকে। না ভাই, ওয়েন এর পরে আপনি যে কোনো টেন্স লিখতে পারেন, পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট সিম্পল দুটাই লিখতে পারেন। ঠিক আছে। কিন্তু নিয়মটা হচ্ছে যে হোয়েন এর সাথে সবসময় পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে, এটা একটা রুল আছে। কিন্তু আমরা ওটা ভায়োলেট করলে অসুবিধা নেই, প্রত্যেকটা রুলের আবার ব্যতিক্রমী রুলও আছে। খুব ঝামেলা ইংরেজি, যে কোনো ভাষার নিয়ম এটা।
সো আজকের পর্যন্ত আমরা এখানে বিরতি নিতে পারি, নাহলে ঘুমায় যাবেন, মানে জীবন উদ্ধার হয়ে যাবে। পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আজকে না, এই পিডিএফটা আপনারা আগামী দিনে পাবেন, মানে আগামীকাল পাবেন। হ্যাঁ, আপনারা পুরনো শীটটা পড়বেন, ওখানে সবই আছে। এখানে নতুন আমরা কয়েকটা উদাহরণ যোগ করেছি। এটা পাবেন কারণ এটাতে আমি কাজ করতেছি আর কি, এটা শেষ না হওয়ার আগে দেওয়া যাবে না। সুতরাং আবার 1,000 জন নক দিয়েন না যে ভাই শীটটা এখনই দেন, কারণ এখানে ফুল ডেভেলপ হয় না এটা। ঠিক আছে? হ্যাঁ বলেন, আই হ্যাভ এ কোশ্চেন, কোশ্চেন করেন। একজন বলে শীট কোথায় দিবে? আপনার বাড়িতে পাঠানো হবে ইনশাআল্লাহ, আপনি জাস্ট অপেক্ষা করেন।